এখন কি অবস্থা বলো? এখন তো মোবাইল একদম কানের সাথে লাগানো। পারফেক্ট না? ওকে, ঠিক আছে। আমি ফোন আমারটা কানে থাকলো, হাতে থাকলো, আর এক হাত দিয়ে কাজ করবো। ওকে। এখন এখন বলো, এই যে পার্ট ওয়ান তো আমরা দেখছো, আমার তো নোট শেয়ার করছি। এখন এখান থেকে কি বুঝাবো, নাকি সব বুঝাবো, না কোনটা রাখবো বলো? এটা একটা প্রবলেম না? বলতে থাকেন ভাই, সব বলেন, আমি ঢাকা যাইতে যাইতে দেখি। ঠিক আছে। আচ্ছা, বলো বলো মাহমুদুল বলো বা মৌসুমী বলো, কোনটা দিয়ে শুরু করবো? এটা এই দিয়ে শুরু উম্পাস করে। প্রবলেমটা দিয়ে শুরু করো। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই যেটা আমি দুইটা পাশাপাশি রাখি তাহলে, এটা হচ্ছে কত টার্মের? এটা হচ্ছে 201 টার্মের 2 এর বি। তাহলে 201 টার্মের, ওকে। এবার রেকর্ডের সিস্টেম থাকলে একটু করেন, কালকে দেখতে হবে, রাতে মনে থাকবে না এরও। খাইছে রে। এই রেকর্ড আমি পারবো না, এটা মাহমুদুল করো। মাহমুদুল, রেকর্ড ম্যাকর্ড পারো মিয়া, কালকে এগুলো দিয়ে করতে হবে। আমার আচ্ছা ইন্টারনেট শোনো, ঠিক না, আমি তোমার মোবাইলে রেকর্ড হবে। যাও। আচ্ছা বাবা, শোনো, আমি একটা কথা বলি। এই যত প্রবলেম আছে তার মধ্যে উম্পাস ওয়ালটা একটু ঝামেলার বেশি। আচ্ছা, এটা দিয়ে শুরু করি, সমস্যা নেই। দেখো, আমাদের আমাদের এখানে যে কনসিডার দ্য উম্পাস ওয়ার্ল্ড, এখানে বলছে যে স্টেট দ্য নেসেসারি রুল অ্যান্ড নলেজ বেস। আচ্ছা, প্রুভ দ্যাট উম্পাস ইজ ইন রুম 2-3। তাহলে 2-3 এটা হচ্ছে 1। আমার ইয়েটা কই, আমার পেনটা কই? আজকে একটু টাইম লাগবে বেশি, বুঝছো? আজকে বেশ কিছু কয়েকটা ম্যাথ দেখাবো তো, 10টা থেকে 11:30 বেজে যাবে। আচ্ছা, তো দেখছো, এটা ছোট করছি, এখন পেন দেখায় না। আচ্ছা, এখানে বলছে যে এই যে উম্পাসটা 2-3 আছে, এটা দেখাও। তাহলে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের সেই 1-1, এটা হচ্ছে কি 2-1, এটা হচ্ছে কি 3-1, এটা হচ্ছে কি 4-1। এই জিনিসগুলো লিখছি। 1-1, 2-1, 3-1, 4-1। তাহলে এটা তো 1 দিয়ে লিখছি। ওকে, এখানে আবার ড্র করতে হবে। এই সিরিজটা হচ্ছে কি 1, 2, 3, 4। তাহলে 1-1, 2-1, 3-1, 4-1। তাহলে এটা কি হবে? 1-2, 2-2, 3-2, 4-2। ঠিক আছে, যে এখানে যে দুইটা কোঅর্ডিনেট দেখছো, ফার্স্ট কোঅর্ডিনেটটা হচ্ছে এই যে এখানে যা আছে, এটা সেকেন্ড কোঅর্ডিনেটটা হচ্ছে এই পাশে যেটা আছে, এখানেও তাই। তাহলে 1-2, 2-2, 3-2, 4-2। এটা হচ্ছে 1-3, 2-3, 3-3, 4-3, 1-4, 2-4, 3-4, 4-4। আচ্ছা, এখানে উম্পাসটা কোথায় আছে দেখাইতে হবে। 2-3 তে উম্পাস আছে, এই যে 2-3 তে উম্পাস আছে। এই উম্পাসটাকে আমি ডাব্লু দ্বারা প্রকাশ করলাম। তারপরে সিনিসকে আমি সংক্ষেপে এস দ্বারা প্রকাশ করলাম, আর ব্রিজকে আমি সংক্ষেপে বি দ্বারা প্রকাশ করলাম, পিটকে আমি সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে, এই চিত্রটাই। আর তোমার যে গ্লিটার, সেটাকে আমি জি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখানে যত ধরনের এই যে সিম্বল লেখা আছে, এগুলাকে আমি করসপন্ডিং প্রথম অক্ষর দ্বারা আমি প্রত্যেকটা জায়গায় বসাই দিলাম। এখানে মাঝখানে ওকে ওকে দেখতে পাচ্ছ, ওকের বিষয়টা পরে বলি। তাহলে এই এখন আমাদের যেহেতু বলছে যে উম্পাসটা 2-3 তে আছে, এখন উম্পাস বিষয়ে কথা বলতে গেলে আমাদের দুইটা জিনিস একটু বলতে হয়। যে উম্পাস সাধারণত যে ঘরে থাকে তার চারপাশে সাধারণত থাকে কি স্ট্রেঞ্জ বা দুর্গন্ধ থাকে। দুর্গন্ধ মানে হচ্ছে স্ট্রেঞ্জ থাকে। তাহলে উম্পাসের চারপাশে আছে স্ট্রেঞ্জ, অবশ্যই থাকবে। চারপাশ কিন্তু আবার কর্নারে থাকবে না, কিন্তু চারপাশ। ঠিক আছে। আচ্ছা, এই কারণে তার মানে আমরা যদি কোনো একটা জায়গায় যে দেখি স্টেন্স আছে, তার মানে হয়তোবা তার চারপাশে, অর্থাৎ উপরে, নিচে, ডানে বা বামে কি থাকতে পারে, উম্পাস থাকতে পারে। এটা হচ্ছে একটা রুলস। তাইলে আর একটা রুলস হচ্ছে
ব্রিজের একটা রুলস আছে। ব্রিজের রুলসটা হচ্ছে আচ্ছা, স্ক্রিন শেয়ার যদি কি বন্ধ হয়ে গেছে নাকি আমি? না স্ক্রিন এই শট স্ক্রিন আছে। আচ্ছা, আর ব্রিজটা কখন বুঝি? ব্রিজটা থাকে সাধারণত পিটের চারপাশে। পিট মানে কি? গর্ত। তো গর্তের চারপাশে সাধারণত ব্রিজ থাকে। তাহলে কোথাও যাই যদি দেখি ব্রিজ আছে, তাহলে এর মানে হচ্ছে এর হয় ডানে অথবা বামে অথবা উপরে অথবা নিচে কি আছে? পিট আছে। আর কোথাও যাই যদি দেখি স্ট্রেন্স আছে, তার মানে হচ্ছে তার হয় ডানে বামে উপরে বা নিচে কি আছে? কম্পাস আছে। এই ভাই দুইটা একটা কাজ হচ্ছে করেন ভাই, ওই মাউস আছে না, মাউসের ইন্ডিকেটর দিয়ে একটু ঘুরান, তাহলে আমি দেখতে পারবো যে আপনি কোথায় কি বুঝাইতেছেন, বুঝছেন? মাউসের ইন্ডিকেটর তো আমার নাই। আমার এটা দিয়ে দেখা মাউস যায় না। এটা কি কম্পিউটার না? হ্যাঁ, তো আরে কম্পিউটারে ভাই, এখানে মাউস মাউস ঘুরলে তো দেখতে পারতাম আমি, মানে দেখা যায় তো আপনি কোথায় কি বলতেছেন। আমি ও তো এটা খুঁজতে হ্যাঁ আচ্ছা, এই যে এখন দেখা যায়, এই যে না, হ্যাঁ এটা দেখা যাচ্ছে। এটা দেখা যায়, কিন্তু আমি যখন কলম দিয়ে লিখি তখন দেখা যায় না। ও সরি সরি সরি, আমি মানে লিখতেছি কলম দিয়ে, আবার ইয়ে করতেছি। আচ্ছা, ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে দুইটা রুলস। ঠিক আছে, যে স্টেন্স থাকলে তার চারপাশের কোনো একটা জায়গায় অবশ্যই কি থাকবে? উম্পাস থাকবে। আর কোনো একটা ঘরে যদি ব্রিজ থাকে, তার চারপাশের কোনো একটা ঘরে অন্তত পিট থাকবে। এই দুইটা হচ্ছে রুলস। ঠিক আছে, তা এখন অবশ্যই একটা মানুষ, ঠিক আছে, যিনি হচ্ছে অবজারভার, ইনি হচ্ছে 1-1 থেকে শুরু করবে। এই পজিশন থেকে শুরু করে সে যাবে। তো কিভাবে প্রমাণ করব যে এখানে একটা উম্পাস আছে? এটা একটা খুব সহজ একটা সিম্পল সিস্টেম হচ্ছে, যেহেতু এখান থেকে সে যাওয়া শুরু করবে, যাইতে যাইতে যদি আমি এই জায়গায় আসি, এই জায়গায় আসার পরে যদি আমি দেখাইতে পারি যে এর এই পাশে, যেহেতু এখানে একটা কি আছে? স্টেন্স আছে। স্টেন্স থাকার মানে হচ্ছে এর ডান পাশে উপরে বাম পাশে নিচে এর কোনো একটা জায়গায় অবশ্যই উম্পাস থাকবে। তো এখন আমি এই জায়গায় যাওয়ার পরে যদি আমি দেখাইতে পারি এর বামেও উম্পাস নাই, এর ডানেও উম্পাস নাই, এর নিচেও উম্পাস নাই, তাহলে তো অবশ্যই বলা যাবে এটার উপরেই উম্পাস আছে। ঠিক আছে, তাহলে এই সেলটাকে আমি একটু টার্গেট করলাম। এই সেলটা যেহেতু এখান থেকে কাছে আছে, তাহলে এটাকে আমি একটু মনে মনে টার্গেট করলাম। এটা হচ্ছে 2-2। তাহলে এই 2-2 দিয়ে আমি হচ্ছে একটা রুলস লিখবো। S22 দিয়ে একটা রুলস লিখবো, সেটা হচ্ছে উম্পাস 2-3 অথবা উম্পাস 1-2 অথবা 3-2 অথবা উম্পাস 2-1। এটা দ্বারা কি বোঝায়? ওই যে বললাম যে উপরে নিচে ডানে বামে। S22 দ্বারা বোঝাচ্ছে যে এর হয়, এটা যেহেতু 2-2, তাহলে এর বামের ঘরে এর ডানের ঘরে কত? অবশ্যই এটা কি 2-3। এই যে আমি এখান থেকে দেখাই, এটা হচ্ছে কি? এই যে এটার উপরেরটাকে কি বলতে পারবো আমরা? 2-3, W23। এটার বামেরটাকে কি বলতে পারবো? W12। এই যে এগুলো কিন্তু লিখছি। আর এর ডান পাশে কি বলতে পারবো? W32। আর নিচেরটাকে কি বলতে পারবো? W21। এই জিনিসগুলো লিখছি, অথবা দিয়ে লিখছি, হয় এখানে অথবা এখানে অথবা এখানে অথবা এখানে। এর চার জায়গার কোনো একটা জায়গা অবশ্যই কি আছে? উম্পাস আছে। যেহেতু এখানে স্টেন্স আছে, স্টেন্স থাকা মানেই হচ্ছে এর চারপাশের কোনো এক জায়গায় উম্পাস থাকবে। হুম, এখন এইটা আর একটা রুলস লিখলাম WS12, কারণ আমার তো আস্তে আস্তে এদিকে আমি সামনের দিকে যাব। S12, এই যে S12 কি? WS12 মানে কি ভাই? S12 দ্বারা বোঝাচ্ছি আমি এই 12 কি 12 সেল, নট S12, মানে 12 সেলে কোনো এস নাই। এই যে নট দেয়া, নট S12। ঠিক আছে, S12 তে কোনো, সরি 12 তে কোনো এস নাই। এস মানে কি? স্টেন্স নাই। 12 তে কোনো স্টেন্স আছে? নাই। সো এইটাকে আমি নট S12 লিখলাম, কারণ আমার টার্গেট হচ্ছে আমি এখান থেকে এই জায়গা যাইয়া এখানে আইসা তারপরে বলবো যে এর চারপাশে থাকার কথা কোন একটা জায়গায় উম্পাস, এখানেও নাই এখানেও নাই এখানেও নাই, তাহলে অবশ্যই এখানে আছে। এই সিস্টেমে আমি আগাচ্ছি। হ্যাঁ, তাহলে এই জায়গায় গেলাম। তাহলে নট S12 ইমপ্লাইজ কি? হুম, এসটেন্স যেহেতু ইমপ্লাইজ করে চারপাশের কোন এক জায়গায় অবশ্যই উম্পাস আছে, তাহলে নট S12 ইমপ্লাইজ করে হচ্ছে এখানে যেহেতু এস নাই, এর মানে হচ্ছে এর উপরে নিচে ডানে বামে কোথাও আসলে অবশ্যই উম্পাস নাই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এটার এই যে এটা, তার মানে এর নিজের জায়গায় উম্পাস নাই। W12 এখানে উম্পাস নাই, W22 তে উম্পাস নাই, এই যে নট ডাব্লিউ, তারপরে W13 তে উম্পাস নাই, ভাই এখানে WW কি এগুলা? WS ডাব্লিউ মানে হচ্ছে উম্পাস, আর এস মানে হচ্ছে স্ট্রেন্থ। ঠিক আছে, আচ্ছা, গেল। এই হিসেবে আমি এটা লিখলাম। আর সর্বশেষ আর একটা জিনিস লিখলাম, নট S11। এটা কি? এটা হচ্ছে আমাদের এই যে প্রথমটা দিয়েই হচ্ছে আমি একটা রুলস লিখলাম। ঠিক আছে, এখানেও তো আমাদের স্টেন্স নাই।
তাহলে এখানে এক্সটেন্স না থাকা মানে হচ্ছে এখানে উম্পাস নাই, এর উপরে উম্পাস নাই, 1 2 তে উম্পাস নাই, W21 এও উম্পাস নাই, এই যে কোথাও কোনো উম্পাস নাই তিন তিন জায়গায়। ওকে, তাহলে এর সাথে সাথে আমাদের আসলে আরো দুইটা রুলস লেখা লাগতো, সেটা হচ্ছে এইটার জন্য। হুম, আচ্ছা, আমরা একটু এইটা এইভাবে একটু আগাইছি আর কি। তো সিস্টেমটা হচ্ছে যে S11 এ যেহেতু আমাদের উম্পাস নাই, এখান থেকে আমরা যাতায়াতটা শুরু করতে পারবো, তাহলে এইটা দিয়ে যে আমাদের রুলসটা, সেই রুলসটা আমি লিখছি। লেখার পরে আমাদের একটা কথা আছে, কথা হচ্ছে যে যদি হয় P implies Q। আচ্ছা, ভাই এখানে রুলস দিয়ে লিখতেছেন, কোথায় লিখতেছেন? খাতায়? খাতায় তো আছে, আমি দেখাচ্ছি। ও, আচ্ছা, আমাদের P implies Q যদি হয়, মানে যদি P সত্য হয় তার মানে Q সত্য। এখন একজনে বললো যে P সত্য, তাহলে অবশ্যই আমরা কি বলতে পারবো? Q সত্য। ঠিক আছে, এরকম একটা রুলস আছে। ঠিক আছে, যেহেতু এইটা ইমপ্লাস এইটা, এখন আমি দেখতেই পাচ্ছি যে S11 এ কোনো হচ্ছে এক্সটেন্স নাই, তার মানে নট S11 টা সত্য, অর্থাৎ P সত্য, তার মানে অবশ্যই Qটা সত্য। এই যে দ্বিতীয়টা ইমপ্লাইস এর পরের অংশটা সত্য, সেই কথাটা আমরা বলতে পারি যে 1 1 1 2 2 1, এই যে 1 1 1 2 2 1 এর কোথাও কি নাই, তাহলে অবশ্যই উম্পাস নাই। ঠিক আছে, এতটুকু আমরা যেগুলোতে উম্পাস নাই, এটা আমরা ওকে দ্বারা চিহ্নিত করে দিলাম, ওকে। হ্যাঁ, এগুলো ভ্যালিড, সুন্দর, ভালো সেল। ওকে, গেল। তাহলে আমি এইগুলা আমি ক্লিয়ার করে ফেললাম। তারপরে হচ্ছে আমি আরেকটা রুলস দিয়ে দিলাম যে 2 1 দিয়ে, 2 1 দিয়ে যে রুলসটা আছে, যে এই যে এই রুলসটা লিখলাম। এই রুলসটা লেখার সাথে সাথে আমরা দেখতেই পাচ্ছি যে 2 1 এও কোনো এক্সটেন্স নাই, ফাঁকা। ঠিক আছে, সো এটা আর এটা যেহেতু পিপি সমান, তার মানে কিউটা ভ্যালিড। তাহলে কিউটা দ্বারা বোঝাচ্ছে 1 1 2 1 2 2 3 1 1 1 2 1 2 2 3 1, এতগুলো সব আমি ওকে দ্বারা লিখে ফেললাম, যেগুলো সবই ওকে আছে। হ্যাঁ, এগুলোতে উম্পাস থাকার কোনো সম্ভাবনা নাই। আর এরপরে আরেকটা জিনিস কি, ওই যে আমি বললাম যে এস এর জন্য আমাদের চারটা পাশের মধ্যে এই একটা পাশ ওকে দেখলাম, আরেকটা পাশ ওকে দেখলাম, এখন আরেকটা পাশ তো ওকে দেখা দরকার, তাই না? ঠিক আছে, তাহলে তো আমি বলতে পারবো যে তিন পাশে যেহেতু উম্পাস নাই, তাহলে উপরে অবশ্যই উম্পাস আছে। তাহলে এই জিনিসটার জন্য একটা জিনিস কিছু একটা বের করতে হবে। তাহলে সেটার জন্য সেটা কত, এটা কত? এটা হচ্ছে 3 2, তো 3 2 তে আমি যেতে পারি 3 1 থেকে ইজিলি। তাহলে 3 1 এর জন্য যদি আমি একটা রুলস লিখি, এই যে নট 3 1 এস, মানে 3 1 এ কোনো আমাদের এক্সটেন্স নাই, এই রুলসটা এখানে অবশ্যই লিখতে হবে, নট এস 3 1। ওকে, এটা একটু তোমরা লিখে নিও। ওকে, তো এটা রুলসটা কি, এটা রুলসটা এই যে যা লিখছি এটাই উপরে একটু লিখে নিতে হবে। তাহলে নট S31, তাহলে S31 এর তিনটা পাশ আছে না, নিজে একটা সাইড, আর এছাড়া এর তিন সাইডে আরো তিনটা আছে, একটা হচ্ছে 2 1, একটা হচ্ছে 3 2, আর একটা হচ্ছে 4 1। এই যে 2 1, একটা হচ্ছে 3 1 3 2, আর হচ্ছে 4 1, এই যে এটা নিজেই 3 1, এই চারটা সেল। হ্যাঁ, এই চারটা সেলের কোথাও তাহলে উম্পাস নাই। ওকে, যেহেতু এইখানে এক্সটেন্স নাই, তার মানে চারটা সেলের কোথাও উম্পাস নাই। তাহলে আমার এই 3 2 টাও কভার হয়ে গেল। হ্যাঁ, তাহলে এইটার সাথে এটা কম্পেয়ার করে এটা বাদ, এইটুকু চলে আসে। তাহলে আমাদের যে এটাও ওকে হয়ে গেল। এখন তো আমাদের একদম সহজ হয়ে গেল কাজটা। আমি এখন এইটা দিয়ে রুলসটা লিখে বলবো এখানে উম্পাস আছে। আচ্ছা, তো এটা দিয়ে রুলসটা কি, এটা হচ্ছে আমাদের সেই S22। S22 মানে কি, স্ট্রেন্স আছে 2 তে, তার মানে এর চারপাশে কোনো একটা জায়গায় উম্পাস আছে। আচ্ছা, এই যে সেই রুলসটা লিখলাম, যে চারটা যে সাইড থাকে, চারটা সাইডের কোথাও অথবা 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 কোথাও এক জায়গায় উম্পাস আছে। এখন এটার সাথে আমি লিখে দিলাম S22। S22 মানে কি, যেখানে তো স্ট্রেন্স আছে, দেখতেই পাচ্ছি এস আছে, 22 তে এস আছে। সো যেহেতু এটা সমান হয়েছে, তার মানে এই কথাটা আমি লিখতে পারবো, এই যে এই লাইনটা আমি এখানে লিখি। তো লেখার পরে আমি একটা একটা করে কাইটে ফেলবো। ঠিক আছে, আমি জানি যে 2 3 তে আমার উম্পাস আছে, তাহলে 2 3 বাদে বাকি যে তিনটা জিনিস আমি একটা একটা করে কাটবো। কিভাবে? আমি 2 1 টাকে কাটবো, তাহলে লিখবো নট 2 1। এটা কেন লিখছি, যে 2 1, আমরা যদি 2 1 এর দিকে তাকাই, 2 1 এ তো ওকে আছে, মানে কোনো এস নাই, তাহলে নট এস 2 1 লিখলাম। সরি, নট উম্পাস 2 1, এখানে কোনো উম্পাস তো নাই। তাহলে নট উম্পাস 2 1, এটার সাথে এটা কাটলাম, কাটার পরে এতটুকু থাকে লিখলাম। এখন আমাদের 3 2 কাটতে হবে, নট উম্পাস 3 2, আসলে তো নট উম্পাস 3 2, 3 2 তো কোনো উম্পাস নাই, দেখতেই পাচ্ছি। সো এটার সাথে এটাও কাটলাম, আবার নট উম্পাস 1 2, সেটার সাথে এটা কাটলাম, সর্বশেষ দেখতে পাচ্ছি W32 থেকে যায়। তাহলে মানে দেয়ার ইজ উম্পাস ইন W32, সরি শুধু 3 2, হ্যাঁ, সরি 2 3।
ওকে, এইভাবে হচ্ছে এই জিনিসটা আসবে। তো তোমরা সিস্টেমটা করবা, যেখানে উপাস আছে দেখাইতে হবে, ওইখানে যাওয়ার সহজ রাস্তা কোথায়, এটার একটা পাশে যাই এমন একটা জায়গা সিলেক্ট করবা যেখানে স্ট্রেন্স আছে, হ্যাঁ, কিন্তু যার তিন ধারেই আগে থেকে বের করে রাখবা, এর তিন ধারে কোথাও উম্পাস নাই, ওগুলা বের করে রাখবা। তারপরে ওইটা দিয়ে রুলস লিখে ফেলবা, ব্যাস প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রপোজিশনাল লজিকের মাধ্যমে আমার এটা প্রুভ করা যে এই সেলে উম্পাস আছে। আর এই যে বললো না যে তোমার নলেজ বেস লেখো, হ্যাঁ, নলেজ বেস এটাই হচ্ছে সেই নলেজ বেস, এই যে নলেজ বেস। ওকে, রুলস। আচ্ছা, তো এটা কই, কোশ্চেনটা কই ছিল, এখানে না, এটা ছিল। আচ্ছা, আমি এর পরের যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হয়েছে এই যে এই প্রবলেমটা। ঠিক আছে, এটা ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, উজ্জ্বল, এই বলো। প্রবলেমটা তোমার হচ্ছে একটা টার্মে আসছে, হ্যাঁ, যা, কিন্তু ওর কোশ্চেনটা একটু অন্যরকম, দেখছো এটা? 201 টার্ম টু বি, এটা না? আমি ঠিক মনে নেই, দেখতে হবে। আরে এইটাই, কোশ্চেনটা অন্যরকম কোথায়? 201 টার্ম টু আচ্ছা বি, দাদা, বলো। উম্পাসেরটা কি শুধু উম্পাস খোঁজারই কথা বলতে পারে, ওই যে গিলটার খোঁজার কথা বলতে পারে না? হ্যাঁ, গিল্টার খোঁজার কথা বলতে পারে, রাইট। এখন ঠিক আছে, ওইটা তো তাহলে কেমনে কি হবে? ওইটা আমি আসলে সলিউশন করি নাই, ওইটার কথা আমি বলতে পারতেছি না এখন। ওইটা আনসার, ওই 201 নাম্বার টার্মে কি তাহলে ওইটা খোঁজা চায় নাই কোনো জায়গায়? না, ওইটা খোঁজা চায় না। ও, আমি মাত্র যেটা দেখাইলাম যে টার্মটা, ওটা খোঁজা চায় না। ও শুধু আচ্ছা, এই যে এটুকু করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, এটুকু করে দিলে হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা প্রিভিয়াস দেখো, 211 টার্মের 5-এর এ যেটা আসছে, এটাও তো একই প্রবলেম না, আলফা বিটা পুনিং টেকনিক। ও 211, হ্যাঁ, 211 পাঁচের বি, হ্যাঁ, কই, পাঁচের বি, এটা 5-এর সরি এ পাঁচের এ, হ্যাঁ এটা, হ্যাঁ এটাই তো, একই তো প্রবলেম। প্রবলেম, কিন্তু প্রবলেমে চাইছে তো অন্য কিছু, অনেক কিছু আচ্ছা, চাইছে। দেখি হাউ ক্যান ইউ এক্সপ্লয়েট দ্য ফলোইং two facts. If a proposition is probably bad and if adversary can force and bad position, given the following search tree stepwise, show how the alpha and beta cards can be applied to the tree using alpha beta pruning technique, and which part of this tree are pruned as a result. হ্যাঁ, এই তো আলফা বিটা প্রুনিং দিয়ে করে ফেলবা, শেষ। এই একই প্রশ্ন, ভিন্ন কোনো কিছু না। ঠিক আছে, হ্যাঁ, আমি এটার একটা ওই যে ভিডিও দিছি না, এই ভিডিও দেখলে তোমরা বুঝে যাবা। ঠিক আছে, গতকাল রাতে আমি একটা ভিডিও দিছি, আলফা বিটা প্রুনিং লেখা আছে, ওইটা দেখো। আমি এটা ডিসকাস করতে চাচ্ছি না, বুঝছো, কারণ উনি এত সুন্দর এক্সপ্লেইন করছে, এর উপর আর এক্সপ্লেইন হয় না। তবে আমার যেহেতু সলিউশন আছে টার্মের, ওইটা দেখে তোমরা তখন মিলিয়ে নিতে পারবা কিভাবে আসছে জিনিসটা। ও, আর একটা কথা, তো উনি এখানে যে জিনিসটা ইউজ করছে সেটা হচ্ছে, উনি ইউজ করছে হচ্ছে সমান চিহ্ন, আমি এখানে ইউজ করছি গ্রেটার দ্যান চিহ্ন, লেস দ্যান চিহ্ন, এটা একটু বলা দরকার। সেটা হয়েছে উনি এখানে আলফা ইকুয়াল টু 4 বা বিটা ইকুয়াল টু 4 এরকম লিখছে। তো আমি সবসময় যখন আলফা লিখছি তখন ইকুয়াল না দিয়ে গ্রেটার দ্যান ইকুয়াল, আলফার ক্ষেত্রে যেহেতু ম্যাক্স বের করতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল লিখবা, আর বিটার ক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল টু লিখবা। প্রথমে ইকুয়াল চিহ্ন দিছি, ঠিক আছে, বোঝার সুবিধাতে সহজ করে। পরে ওখানে গ্রেটার দ্যান, আলফার ক্ষেত্রে গ্রেটার দ্যান ইকুয়াল টু আর বিটার ক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল টু, এটা লেখা হচ্ছে ইকুয়াল টু মোর। দিলে কি কোনো সমস্যা আছে? ইকুয়াল টু দিলে সমস্যা একটু আছে মনে হয়, কারণ আমি প্রশ্নের দিকে তাকাইলে একটু বোঝা যায় সমস্যা, মানে এটা একটু সমস্যা আছে আই থিংক। ঠিক আছে, কারণ স্যারদের স্লাইডে দেখবা কি যে গ্রেটার দ্যান লেস দ্যান ইউজ করা আছে, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, মানে চারের থেকে অবশ্যই বড় হতে হবে, বড় হতে হবে অথবা চারের সমান। তাহলে এই যে 3 এবং 2 এরা কি চারের থেকে বড় বা সমান? না, তাহলে এটা আমরা কাটতে পারি। ঠিক আছে, তো এইভাবে আসবা, ওই ভিডিওটা দেখো, হয়ে যাবে, গেল। আচ্ছা, এখানে খুব একটা সংক্ষেপ বুঝলাম না, এটা 2 মার্কসের অবশ্য প্রশ্ন, এই ধরনের একটা প্রবলেম দেয়া আছে। ঠিক আছে, তো এটার ভ্যালু বের করতে বলছে, এটার ভ্যালু তো ফলস। কিভাবে আসছে? আমাদের একটা রুলস, আমরা তো একটা রুলস জানি, কি জানি, যে এই যে এরকম যদি হয় নট এ, এ ইউনিয়ন বি, সেটাকে নট এ ইন্টারসেকশন নট বি, এটা বলতে পারি না?
ঠিক আছে, তাহলে ওইটাকেও তো আমরা এটা বলতে পারি, হ্যাঁ। আর যখন দেখো এখানে আছে ইউনিয়ন বি আর ইউনিয়ন বি এর রিভার্স আছে সম্পূর্ণ কি, এটা অবশ্যই সবসময় কি দেবে, ফলস দেবে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে এ আর হচ্ছে যদি আমরা নট এ নিয়ে কাজ করি, এটা সবসময় ফলস দেবে না। এ যদি হয় ধরো ট্রু, তাহলে নট এ কি হবে, ফলস। তো এদের যদি আমি ইন্টারসেকশন করি, ইয়াটা করি, কনজাংশন করি, ট্রু আর ফলস, তো অবশ্যই কি হবে, অ্যান্সার ফলস। আবার যদি এ যদি হয় ফলস, তাহলে নট এ হবে কি, ট্রু। তাহলে দুইটা যদি আমি এই যে এই জিনিসটা করি, তাহলে অবশ্যই কি আসবে, ফলস। তো অল টাইম এটা ফলস আসে, তাই না? আচ্ছা উজ্জ্বল, এটা কি টেবিল দিয়ে প্রমাণ করা যেত না? টেবিল দিয়ে প্রমাণ করা, হ্যাঁ যেত। ঠিক আছে, আমরা যদি 201 এর, আমার টার্মটা আমি বুঝলাম না, ওপেন করে নিই নাকি। 201 এর আমরা কত নাম্বার এটা জানো? প্রমাণ কর- এর এ 3 এর এ, হ্যাঁ। এখানে বলছে যে হোয়াট ইজ দ্য প্রপোজিশন, ফাইন্ড দ্য ফর্মুলা, ফাইন্ড আউট ফর্মুলা ফর ফলোইং স্টেটমেন্ট। বলো। ওইটাই, হ্যাঁ ওইটা দিয়া, ওই তুমি এটা লিখে পরে একটা টেবিল দিয়েও দেখাই দিও, ভালো হবে না? ঠিক আছে। হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ বুঝছি। হুম। আচ্ছা, এটা তো আমি একটা ধরো অ্যালজেব্রিক ওয়েতে করলাম, ঠিক আছে। এটা টেবিল দিয়েও তোমরা এটা করতে পারো। প্রথমে এ আর বি নিলা, এর 4টা টেবিলটা ভ্যালু আসবে ইজি না? হবে এই ফর্মুলার থেকে। ওকে, হ্যাঁ টেবিল দিয়ে করো, তাহলে টেবিলটা ইজি যেতে হবে। টেবিল দিয়ে তো এটা করতে পারবে না? আমি একটু এটা তো পারবো অবশ্যই, তাই না? আচ্ছা, step to create। টেবিল দিয়ে করলে তো সবগুলোর ভ্যালু হয় ফলস নাহলে ট্রু আসা লাগবে। সবগুলোর ভ্যালু ফলসই আসবে। তোমার আমি এখানে টেবিলটা নিজেই ড্র করি, হ্যাঁ। ওকে, মনে করো এই হচ্ছে টেবিল। তো আমার কি দরকার, ভ্যালু এ আর বি এর ভ্যালু দরকার, তাই না? এ আর বি এর ভ্যালু কি হইতে পারে, 0001। তোমরা 00 লিখবা না, তোমরা লিখবা ট্রু ফলস। ঠিক আছে, আমি তো ট্রু লিখতে অনেক সময় লাগবে, আমি লিখি 00011011। ঠিক আছে, তোমরা আসলে ফলস 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 ট্রু, ট্রু ফলস, মানে এইভাবে ট্রু ফলস আর এটা কি ট্রু ট্রু, এইভাবে লিখবা। তারপরে কি বলছিল, এ ইউনিয়ন বি, তাই না? এ ইউনিয়ন বি এরকম না? ঠিক আছে, এটা ছিল। তাহলে যখন এই যে এই কনজাংশন ডিসজাংশনটা করি, তখন কি হয়, যে কোনো একটা ট্রু হলেই ট্রু। তার মানে এটাও 1, এটাও 1, এটাও 1, এটা 0। তারপরে আরেকটা কি বলছে, নট এ, এ নট বি নট। নট এ লাগবে আর হচ্ছে নট বি লাগবে, তাই না? তাহলে এ যদি হয় 0, তাহলে নট এ হচ্ছে 1, এটা 0, তাহলে এটা 1, এটা 1, তাহলে এটা 0, এটা 1, এটা 0। আর নট বিটা কি হবে, এটা 0, তাহলে এটা 1, এটা 1, তাহলে এটা 0, এটা 0, তাহলে এটা 1, এটা 1, তাহলে এটা 0। তারপরে এদেরকে কি বলছে, ইন্টারসেকশন করতে বলছে না? ইন্টারসেকশন, প্রশ্ন কি ছিল, এটা ইন্টারসেকশন ছিল না? এই তো। তাহলে এটা যদি আমি করি, তাহলে এটার ইন্টারসেকশন মানে কি, দুইটাই ট্রু হলে তাহলে ট্রু, দুইটাই 1 হলে তাহলে 1, এটা তাহলে 0, এটা 0, এটা 0। তাহলে সর্বশেষ লাস্ট প্রশ্নটা কি ছিল, ইমপ্লাইজ ছিল, তাই না? মাঝখানে কি ছিল, কোশ্চেন হারাই ফেলি কেন রে ভাই। 3 বি কি ছিল, তোমরা মুখে বললেও তো হয়। এই যে, আচ্ছা, এন্ড এটা ছিল। বের করছি, এটা বের করছি, তারপরে কি করছি, এন্ড করছি। তাহলে এই পুরো জিনিসটার যে এন্ড, এই যা আসছে আর কি, ওইটা পুরো লাইনটা যখন করবা, এটার সাথে এটার যদি তুমি পুরোটা লেখো, লিখে এন্ড যদি করো, এন্ড করলে কি হবে, দুইটাই 1 হলে তখনই 1। তাহলে এটা অ্যাকচুয়ালি 0, দুইটাই 1 না, 0, এটাও 0, এটাও 0। ফাইনালি আমরা কি বলতে পারি, রেজাল্ট ইজ ফলস। তো সব জায়গায় ফলস আসছে, ফলস। এখানে এটার একটা নাম আছে জানো, যখন একটা প্রপোজিশন সব জায়গায় ফলস দেয়, এটাকে বলা হয় কন্ট্রাডিকশন। আর যখন একটা প্রপোজিশন সব জায়গায় ট্রু দেয়, তাকে বলা হয় টটোলজি। ঠিক আছে, এই আর কি। তো এটা যাই ডিআরসি লেকচারে আছে। যদি কখনো বলে যে দেখাও যে এটা একটা কন্ট্রাডিকশন, তাহলে এই পুরো সব জায়গায় ফাইনাল রেজাল্টে সব জায়গায় 0 আসছে বা সব জায়গায় ফলস আছে, তোমার 0 লাগবে না, ফলস লাগবে। তাহলে এটাকে বলবা
কি ইজ এ কন্ট্রাডিকশন। ওকে ওকে, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতো যে অল জায়গায় জিরো মানে হচ্ছে কন্ট্রাডিকশন। আমি হ্যাঁ উজ্জ্বল, হ্যাঁ বলো। হ্যাঁ রেকর্ড করতেছো তো নাকি? আর অল জায়গায় ওয়ান মানে হচ্ছে কি টটোলজি। টটোলজি রেকর্ড করতেছে মাহমুদুল। আচ্ছা গেল এটা। তারপরে আমি আবার খুশি আমার ইয়াতে আসি। এখানে প্রপার্টিজ অফ প্রপোজিশনাল লজিক স্যারের স্লাইড থেকে আমি এটা উঠাই দিছি, ঠিক আছে? কতগুলো প্রপার্টিজ আছে। আচ্ছা, ইউনিফর্ম কস্ট সার্চ, ঠিক আছে? এটা একটা কোশ্চেন ছিল 201 এর এ, এরকম একটা গ্রাফ দেয়া ছিল। তো আমি একদম খুব সংক্ষেপে 2 লাইনে লিখে ফেলছি। মার্কস হচ্ছে 3, তো এটা বেশি বিস্তারিত কোনো কিছু করি নাই। ইউনিফর্ম কস্ট সার্চটা অনেকটা তোমার ব্রেথ ফার্স্ট সার্চের মতো। এখানে ডিফারেন্স এতটুকুই যে আমাদের বেস্ট ফার্স্ট সার্চে কি হয় যে প্রথমে তো আমাদের বেস্ট ফার্স্ট সার্চ যদি আমরা করতাম তাহলে কি হইতো, এটা তাহলে আসতো ফার্স্টে আসতো কি আমাদের এস। এস থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এস থেকে যাওয়া যায় এ তে আর বি তে। এটা একটা কিউর মধ্যে সাধারণত থাকে। বেস্ট ফার্স্ট সার্চের সিস্টেমটা এরকম যে প্রথমে ঢোকে আমাদের সোর্স থেকে আমাদের ডেস্টিনেশন কত জি, এর মধ্যে যেতে হবে। প্রশ্ন এটাই ছিল, ইউনিফর্ম কস্ট সার্চের মাধ্যমে আমাদের সর্বনিম্ন পাথ কস্টটা বের করতে হবে। এস থেকে জিতে যাবে, সর্বনিম্ন পাথ কস্ট কত ইউনিফর্ম কস্ট সার্চের মাধ্যমে বের করো। তো প্রথমে ঢোকে আমাদের সোর্স, আর সাধারণত সোর্সের পরে এরপরে কিউ থেকে সোর্সটা রিমুভ হয়ে যায়, ঢুকে সোর্স থেকে যেখানে যেখানে যাওয়া যায় সেটা যাওয়া যায় এ তে আর বি তে। তাহলে কিউ তে ঢুকে যায় ফার্স্টে এ, দেন হচ্ছে বি, ঠিক আছে? তারপরে আমাদের এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এ থেকে যাওয়া যায় সি তে আর ডি তে। তাহলে এটা তখন কেটে দেবো, এ থেকে যেখানে যাওয়া যায় সি আর ডি সেটা কিউ তে ঢুকে, ঠিক আছে? এই সিস্টেমে আর কি ব্রেথ ফার্স্ট সার্চটা আগায়। তো ইউনিফর্ম কস্ট সার্চটাও ব্রেথ ফার্স্ট সার্চের মতোই, তবে এখানে আমি কাকে আগে কনসিডার করব সেটা ডিপেন্ড করে এস থেকে যেখানে যেখানে আমি যেতে পারি। এ তে আর বি তে যেতে পারি না? যেতে পারি। তো তার মধ্যে কোনটা সবচেয়ে কম, কোনটার কস্ট কম? 1, আর এটা হচ্ছে কস্ট কত 2। সো এটা যেহেতু কম তাহলে আমি এদিকে বেসিক্যালি আমি যাব। তা আচ্ছা গেলাম। তো যাওয়ার পরে এখান থেকে পরে আবার চিন্তা করব যে যাওয়া যায় হচ্ছে সি আর ডি, তার মধ্যে কস্ট কম কোনটা? কম সিটা হচ্ছে কস্টটা হচ্ছে কম। তাহলে সি এর আমাদের কত আসবে? ও সরি, আমি একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এস থেকে শুধু এ আর বি তে যাওয়া যায় তা তো নাই, এ বি সি তিনটাতেই যাওয়া যায়। এস থেকে এতে গেলে এখানে কত আসে? 1। এস থেকে সি তে গেলে কস্ট কত আসে? 8, এই কারণে 8 লিখছি। এস থেকে বি তে গেলে কস্ট কত লাগে? 2, এই কারণে এই 2 লিখছি। হ্যাঁ, তাহলে 2 আর হচ্ছে 8, এই যে 2 8 আর 1 এর মধ্যে সর্বনিম্ন হচ্ছে 1, এই কারণে এটাকে চুজ করছি। এ থেকে আবার যাওয়া যায় আমার ডি আর সি তে। এ থেকে ডি তে গেলে আমাদের টোটাল কত হয়? হ্যাঁ সরি, মাউস, সরি, আমি আঙ্গুল দিয়ে দিলে মাউস দেখায়, আমি আবার পেন ইউজ করলে আবার মাউস দেখায় না। আচ্ছা, তাহলে এখানে এ থেকে যখন আমি ডি তে যাব, 4 এর আগে কত হয়? 5 লিখে ফেললাম। 5 1 + 3 কত হয়? 4। তো 4 তো লিখবো, 8 কাইটা 4 লিখবো, কারণ 8 এর থেকে তো 4 ছোট। আমরা তো যেহেতু কমাবো, সেহেতু যদি আমি এখানে আগের ভ্যালুর থেকে এখন যে যোগ করলে ভ্যালুটা যদি কম আসে, সেক্ষেত্রে কাইটা নতুন ভ্যালুটা ছোট ভ্যালুটা লিখবো, এই কারণে 4 লিখছি। তো এরপরে আমাদের আসে কি বি এর লেভেল শেষ, এ থেকে যেখানে যাওয়া যায় সেগুলোও শেষ। তার মধ্যে এখন যদি আমি চিন্তা করি যে যে আমাদের 4 এবং 5 এখানে এই লেভেলে আমি আসছি, তাই না? এ থেকে 4 এবং 5 সি আর ডি তে, তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 4। হ্যাঁ, আমরা কিন্তু দেখো এটার সাথেও যদি আমি কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা আসে 2, এটা 4, এটা 5। আমরা কিন্তু 2 তে কিন্তু আমরা যাব না, কারণ আমরা পথ বেছেই নিছি। আমি এ তে যাওয়ার পথ বেছে নিছি, ওইখান থেকে যে ব্রাঞ্চ গুলো আসে শুধু সেই ব্রাঞ্চ নিয়ে আমি চিন্তা করব, বাকিগুলো নিয়ে আমি ভাববো না। সি আর ডি এর মধ্যে আমি দেখতে পাচ্ছি সি 4, ডি হচ্ছে 5, তাহলে সি টাকেই আমি চুজ করব। তাহলে সি থেকে এখন যেখানে যেখানে যাওয়া যায় সেটা একটু চিন্তা করব। একটা হচ্ছে জি তে সরাসরি যাওয়া যাচ্ছে। আচ্ছা, জি তে সরাসরি যাওয়া যাচ্ছে, তাহলে এটা কস্ট কত আসে? 10। আচ্ছা, তাহলে 10 আসে। আর আসে এটা আসে কত? ই তে যাওয়া যায়, তাহলে ই তে গেলে 4 আর 2 কত আসে? 6 আসে। আচ্ছা আচ্ছা, এটা 10 কেন?
ও আচ্ছা সরি, এটা অন্য এই সাইড দিয়েও আসছে, ঠিক আছে। এটা তোমার ইউনিফর্ম যে কস্ট চার্জটা আমি একটু মনে হয় একটু ভুল বলছি, যে তিনটাই আসলে এক্সপ্লোর করতে হবে। তো এখানে যদি আমি এক্সপ্লোর করি বি থেকে ই তে যদি আসি, তাহলে এক্সপ্লোর করলে কত আসে 3, আর 3 যোগ 7 কত আচ্ছা, আসে বারবার 10। স্ক্রিন চলে যাচ্ছে কেন? আমি দেখতে পাচ্ছি না কেন? খাইছে রে, স্ক্রিন চলে যায় কেন? তোমার নেটওয়ার্ক তাহলে একটু ডিস্টার্ব আছে, বুঝছো? সবার তো, কারো তো স্ক্রিন চলে যায় না। হুম। আচ্ছা, না এটা এই যে যে ব্রাঞ্চ নিয়ে কাজ করছি সেটা না, সব ব্রাঞ্চ নিয়ে চিন্তা করা যাবে। বি থেকে যদি আমি যাই তাহলে ই তে কত আসে 3, আর 7 আর 3 কত আসে 10। আর আমি যদি এই সিস্টেমে, তো আমি সি আর ডি পর্যন্ত আমি আসছিলাম, তো এইখান থেকে যদি আমি আবার কাউন্ট করি, তাহলে 4 যোগ 10 হয় কত 14। আমি আর 10 আর কাইটে আর 14 লিখবো না, অবশ্যই আমি কমাবো, তাহলে এটা আর কোনো কাটাকাটির কিছু নাই। কিন্তু যদি আমি ডি থেকে যদি আসি, তাহলে 5 আর 2 কত আসে 7, এই কারণে আমি 10 কাটে 7 লিখছি। আর এখান থেকে তো আমাদের সর্বনিম্ন তো 10 ছিল, আর এখান থেকে সব সব রুট মিলে আমাদের আসছে সর্বনিম্ন 7। সেই কোন রুটে 7 আসছে? এস থেকে এ, তারপরে ডি, তারপরে হচ্ছে জি। এই রুটটা হচ্ছে আমাদের সবচেয়ে কম কস্টটা দিছে। সো এস থেকে এ থেকে ডি থেকে জি, এবং টোটাল কস্ট হচ্ছে 7। ঠিক আছে, এইভাবে আর কি আসছে। তোমরা মানে যে কোনো পথ ধরে এইভাবে আগাইয়া, ঠিক আছে, যেখানে দেখবা কম আসতেছে ওই পথটা ধরে কাইটা কাইটা যেটা থাকে ওইটাই করে লিখে দেবো। ঠিক আছে, আর এখানে একটু অন্যান্য এরকম ইনফরমেশন অ্যাড করবা। 3 মার্কস যেহেতু, বুঝছো না, এখন এতটুকু লিখলে সারা 3 মার্কস না দিতে পারে। এখানে লিখবা এস থেকে এ কস্ট এত, এস থেকে সি কস্ট এত, এইভাবে বাড়াবা, একটু পৃষ্ঠাটা পড়তে হবে। ঠিক আছে, গেল। এরপরে আমাদের আসে 201 টার্মের 4b ফরওয়ার্ড চেইনিং। ঠিক আছে, এটা আমি করছি নিজে নিজে, পরে দেখছি হ্যাঁ মিলছে, এই আর কি। তো এইভাবে আর কি এটা মিলে দিতে পারবা, আমি এটা সিস্টেম বলে দেবো, মিলিয়ে দিতে পারো। 201 টার্মের 4b। তো 201 টার্মের এটা কত? 211। আচ্ছা, 201টা একটু ওপেন করি, তো এটা বারবার হারাই যায় কেন বুঝলাম না তো। আচ্ছা, এটা এইখানে ওপেন হয়ে গেছে না? আচ্ছা, আমি ওখানে ওপেন করব না, আমি এটা ওপেন করবো এইটাই। ওকে, তো ওকে, এটা একটু সেটে রাখি, আর অ্যালগো এই সেটে রাখি। আচ্ছা, 201 টার্মের 4 এর কত বি? 211 টার্মের 211 টার্মের। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের প্রবলেমটা, আচ্ছা আমি কি লিখছি নিজেই তো বুঝতেছি না। 211 টার্মের 4 এর আনসার, সরি এটা তো প্রফেশনাল ইথিক্স। আচ্ছা, 4 এর বি। ওকে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় ব্যাপক পরিমাণে আসে। ঠিক আছে, আর যদি বলি যে এই কোর্সের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট কোন জিনিসটা, সেটা হচ্ছে এই যে এই টাইপের যে প্রবলেমগুলো, যেগুলো ফরওয়ার্ড চেইনিং, ব্যাকওয়ার্ড চেইনিং, রিজলিউশন ট্রি, এইসবই কিন্তু একটু ঝামেলার বিষয়। কারণ এখানে ফার্স্টে আমরা ধরাটা খাই প্রপোজিশনাল লজিকটাই আমাদের হয়তো বা ভুল যদি হয়, তাহলে সামনে আগানোটা ইজ ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, তো এটা বোঝানোটা একটু ডিফিকাল্ট হবে, তারপরে বোঝাচ্ছি। আচ্ছা, স্টুডেন্ট ইভ্যালুয়েশন সিস্টেম নামে একটা সিস্টেম আছে। এখানে বলছে 1 নম্বর রুলস বলছে, ইফ দেয়ার আর চান্সেস দ্যাট এ স্টুডেন্ট উইল গেট গুড পজিশন, মানে একটা স্টুডেন্ট যদি গুড পজিশন নিতে পারে এবং দেয়ার ইজ নো আদার স্টুডেন্ট উইথ মার্কস গ্রেটার দ্যান হিম, এবং অন্য কেউ যদি না থাকে এরকম যে তার থেকে বেশি নাম্বার পাইছে, তাহলে অবশ্যই সে ফার্স্ট পজিশন। এটা তো আমরা এমন বুঝি যে ভালো রেজাল্ট করবে এবং তার থেকে অন্য কেউ বেশি নাম্বার পায় না, তাহলে অবশ্যই সে ফার্স্ট হবে, এটা তো বুঝি। তাহলে এটার আমরা রুলস কিভাবে লিখছি, মানে একটা স্টুডেন্ট, নাম দিলাম স্টুডেন্ট এক্স, সেই স্টুডেন্ট যদি হয় গুড, হ্যাঁ, এবং সে নট গেটার ওয়াই এক্স, এটা দ্বারা বোঝাচ্ছি গেটার ওয়াই এক্স দ্বারা বোঝাইছে ওয়াই এক্স এর থেকে বেশি নাম্বার পাইছে, এটা আমি বোঝাচ্ছি। তাহলে নট গেটার তার মানে কি ওয়াই এক্স এর থেকে বেশি নাম্বার পায় নাই। ঠিক আছে, তাহলে অবশ্যই এই কন্ডিশন দুইটা যদি ফিল আপ করে, তাহলে এক্স কে আমরা বলতে পারবো ফার্স্ট। ঠিক আছে, এইভাবে আমি সহজে সংক্ষেপে লিখছি, জানি না এটা কতটুকু সঠিক হয়েছে, তবে অ্যান্সার তো মিলেছি আর কি। আচ্ছা, এটাকে অন্যভাবে আরো কমপ্লেক্স ভাবে হয়তো বা লেখা যাইতো। আচ্ছা,
আরেকটা হয়েছে কি, আরেকটা রুলস বলছে স্টুডেন্ট অ্যাটেন্ড অল হিজ লেকচার্স রেগুলারলি। এটাকে আমি অ্যাটেন্ড এক্স দ্বারা বোঝাচ্ছি। এখানে বলছে ইফ স্টুডেন্টস অ্যাটেন্ড, মানে যেটা যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে বলছে যে একটা যে কোনো স্টুডেন্ট যদি রেগুলার ক্লাস করে এবং সে তার যদি বই এর কোর্সটা ঠিক মতো পড়ে, তাহলে সে অবশ্যই কি হবে, কভার হিজ কোর্স কন্টেন্টস। এটা সবার জন্য প্রযোজ্য, ক্লাসের একজনের জন্য না। তাহলে অল ভ্যালুস অফ এক্স, সে যদি অ্যাটেন্ড করে, সে যদি স্টাডি করে, কি করে, বুক স্টাডি করে, তাহলে সে অবশ্যই কি হবে, এই যে অবশ্যই কি হবে, এটা হলেই সে কি করতে পারবে, কভার করতে পারবে, এক্স কি কন্টেন্ট কভার করতে পারবে। আচ্ছা, এইভাবে নিজের ভাষায় আর কি লিখছি আর কি। আর 3 নাম্বার রুলস হচ্ছে স্টুডেন্ট যদি কভার করে সব কন্টেন্ট গুলা, তাহলে দেন দেয়ার আর চান্সেস যে সে হি উইল গেট গুড পজিশন। তাহলে আমরা বলতে পারি যে যদি সে কভার এক্স কন্টেন্ট, তাহলে সে অবশ্যই গুড পজিশন লাভ করবে। অল ভ্যালুস অফ এক্স সবার জন্যই। এখানে যদিও এ স্টুডেন্ট বলছে, এখানে এ স্টুডেন্ট দ্বারা আসলে সব স্টুডেন্টকে কিন্তু বোঝানো হয়েছে, তাই না? এমন না যে ক্লাসের মধ্যে একজন স্টুডেন্ট যদি সে কোর্স কন্টেন্ট কভার করে তাহলে সেই একজন গুড পজিশন, এটা কিন্তু সবার জন্যই বলা হয়েছে। এটা ইনার মিনিংটা আসলে বুঝতে হবে। তাহলে এখন এরপরে বেস করে এ স্টুডেন্ট অ্যাটেন্ডস অল হিজ লেকচার্স রেগুলারলি। সাপোজ এই ঘটনার উপর বেস করে একটা বলা হয়েছে একজন স্টুডেন্ট অ্যাটেন্ড করছে তার সব ক্লাস ঠিকভাবে, তাহলে অন্তত একজন স্টুডেন্ট আছে, দেয়ার ইজ এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, একজন অ্যাটেন্ড করছে, এটাকে এভাবে লিখলাম। আর এই স্টুডেন্ট স্টাডিজ হিজ কোর্স বুক, এর কিন্তু এখানে কিন্তু একজন সম্পর্কে বলা আছে, ঠিক আছে? এগুলো আছে ফ্যাক্ট, ঠিক আছে? একজন স্টুডেন্ট সে তার সব কোর্স আচ্ছা করছে। ভাই, এখানে উল্টা এ আর উল্টা ই, এটা দিয়ে কি জানি বোঝায়? এটা দিয়ে পরীক্ষা শেষ হোক, তারপরে বলবো অনেক কিছু বোঝায়। আচ্ছা বলি, এক্সিস্টেন্সিয়াল দ্বারা বোঝায় অন্তত একজন, ঠিক আছে? আর উল্টা এ দ্বারা বোঝায় অল, মানে সবার জন্য একটা প্রযোজ্য। আচ্ছা, তাহলে একটা স্টুডেন্ট ছিল যে ঠিকমতো অ্যাটেন্ড করছে, একটা স্টুডেন্ট ছিল সে হচ্ছে সবগুলো বই ঠিকমতো পড়ছে, স্টাডি এক্স বুক। এখন বলছে দেয়ার ইজ নো ওয়ান উইথ মার্কস হায়ার দ্যান হিম, এরকম এরকম কেউই ছিল না যার তার থেকে বেশি নাম্বার পাইছে। তাহলে অল ভ্যালুস অফ ওয়াই, মানে এটা এবং সাম ভ্যালুস অফ এক্স, যে নট গ্রেটার ওয়াই কমা এক্স, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে রুলস গুলা লিখছি। লেখার পরে আমি এখানে কিন্তু অনেকগুলা স্টেপ একটু শর্ট করে ফেলছি, যে কারণে এটা এতটা ছোট হয়ে আসছে, নাহলে এটা অনেক বড় হয়ে যেত। কয়েকটা কাজ যেগুলো ধাপে ধাপে আলাদাভাবে করতে হতো, সেটা আমি ধরো একবারে করে ফেলছি, ঠিক আছে? ওকে, তা আমি প্রথম দিন এটা নিয়ে এরকম আলোচনা করছিলাম যে প্রথমে ফার্স্ট স্টেপটা থাকে রিমুভ ইমপ্লিকেশন। এখানে যত এরকম তীর চিহ্ন আছে, ইমপ্লিকেশন আছে, সেটাকে যখন এই রিমুভ করতে হবে, সেটা রিমুভ করে সূত্রটা হচ্ছে যে এটার বাম পাশে যে অংশটুকু আছে সেটার আগে একটা নট বসে, আর ডান পাশে যে অংশটুকু আছে সেটা সিম্পল ওটাই থাকে, আর মাঝখানে বসে ডিসজাংশন। এই যে সেটাই করছি, নট বসছে, মাঝখানে ডিসজাংশন দিছি, আর দ্বিতীয়টা বসছে। এই সেম ঘটনা কিন্তু সবার ক্ষেত্রে ঘটছে, হ্যাঁ? তো এটা আমি এক লাইন বেশি করে ফেলছি। কি বেশি করছি? একসাথে করে ফেলছি, যে যেহেতু এখানে একটা নট বসবে, নট বসে এই জিনিসটার আগে, পুরো জিনিসটার আগে একটা নট বসছে, তাই না? যে সেই নটটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে সেই এইটার আগেও একটা নট বসে, আর এটা কনজাংশনটা ডিসজাংশন হয়ে যায়, আর এই নটের সাথে আরেকটা নট বসলে এই নটটা কাটা যায়। এটা কিন্তু আমি একবারে করে ফেলছি, বুঝতে পারছো? আর যে এটা তো ইউনিয়ন আছেই। আচ্ছা, আর এই সেম ভাবে এই কভারটাকেও, সেটাকেও আমি ইমপ্লিকেশনটা উঠাই ফেলছি। এখানে তো আর কোনো, এখানেও একটা নটের ঝামেলা আছে, কারণ এখানেও একটা নট বসে এই পুরো জিনিসটার আগে, তাহলে সেই নটটা অ্যাটেন্ডের আগেও নট বসবে, কনজাংশনটা ডিসজাংশন হয়ে যাবে, স্টাডির আগেও একটা নট বসাই দিচ্ছি, একবারে দুই কাজ করে ফেলছি, ঠিক আছে? আর এখানে not ভাই করা- এখানে যে নটস যে বসবে, এটা কেমনে বসছেন? এটা rules, ঠিক আছে? তাহলে এখানে কভার, এখানে নট কভার, ডিসজাংশন হয়েছে, আর এগুলাতে তো আলাদাভাবে কোনো কিছু নাই, ইমপ্লিকেশন নাই, এগুলো অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই থাকতেছে, হ্যাঁ? তারপরেরটা স্টেপটা ছিল আমাদের এই যে যতগুলো আমাদের নট থাকে, সেটা যদি নটটা যদি কোয়ান্টিফায়ারের আগে থাকে, তাহলে কোয়ান্টিফায়ারের ভিতরে ঢুকে, ঠিক আছে? এবং ভিতরে ঢোকার সময় আমাদের কোয়ান্টিফায়ার যদি অল থাকে, কোয়ান্টিফায়ার এক্সিস্টেন্সিয়াল হয়ে যায়, এক্সিস্টেন্সিয়াল থাকলে অল হয়ে যায়, ঠিক আছে? অর্থাৎ কোয়ান্টিফায়ার যা আছে তার অপোজিট আরেকটা কোয়ান্টিফায়ার বসে। যদি আমাদের কোয়ান্টিফায়ারের বাইরে নট থাকে, সেই কোয়ান্টিফায়ারটাকে ভিতরে ঢুকাইতে হবে।
কিন্তু আমাদের এখানে কোথাও কোয়ান্টিফায়ারের বাইরে নট নাই, অর্থাৎ বাম পাশে নট নাই। সেক্ষেত্রে ওই কাজটা আমাদের, ওই স্টেপটা আমাদের কোনো কিছু করতে হচ্ছে না। তারপরের স্টেপটা থাকে হচ্ছে আমাদের রিমুভ কোয়ান্টিফায়ার। তো রিমুভ কোয়ান্টিফায়ারের মধ্যে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটাকে রিমুভ করা। তা সেই এবং এক্সিস্টেন্সিয়ালের যে আমাদের কোয়ান্টিফায়ার রিমুভ করি সেইটা আমি দেখাই। যেমন এখানে আমাদের একটা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার আছে। আরেকটা কথা, এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার রিমুভ করার সময় কিছু কাজ করা লাগে, কিন্তু যখন হচ্ছে আমাদের অল কোয়ান্টিফায়ার যেটা ইউনিভার্সাল, সেটা রিমুভ করার সময় কোনো কাজ নাই, শুধু ওই জিনিসটা মুছে দিলেই হয়েছে, আর কোনো কাজ নাই। সো যাই হোক, আমি এই কারণে আমি অল যেখানে যেখানে আছে ওগুলো সরাসরি মুছে দিছি, সব জায়গা থেকে অল মুছে দিছি। এক্সিস্টেন্সিয়াল এর জন্য একটু কাজ করা লাগে, সেই কাজটা করছি। সেটা কি, এই যে এক্সিস্টেন্সিয়াল যেহেতু আমি মুছে দেবো, তো এক্সিস্টেন্সিয়াল প্রথম কথা হচ্ছে মুছে দিছি, এবং এর জন্য কাজটা কি, কাজটা হয়েছে এখানে যেভাবে আছে গুড এক্স ঠিক আছে, গ্রেটার। যখন আমার একটা জায়গায় দেখবো এরকম দুইটা ভেরিয়েবল আছে, ওয়াই আছে এক্স আছে, তখন এক্সটাকে আমি ঠিকই রাখবো, বাকি যে ওয়াই থাকবে বা জেড থাকবে, অন্য কোনো ভেরিয়েবল থাকবে, সেটাকে আমি একটা ফাংশন আকারে লিখবো, এক্স এর ফাংশন আকারে। ঠিক আছে, এই কারণে আমি ওয়াইটাকে ধরো জি অফ এক্স দ্বারা আমি লিখছি, এটাকে এফ অফ এক্স ও লিখতে পারতাম, কিন্তু এটা আমি আমার বোঝার সুবিধার্থে এইভাবে লিখছি। কিভাবে, যে এখানে গ্রেটার ওয়াই এক্স মানে ওয়াই হচ্ছে এক্স এর থেকে বেশি নাম্বার পাবে। এই গ্রেটারের প্রথম অক্ষরটা কি, জি না? এটা আমার মনে রাখার সুবিধার্থে আমি ওয়াইটাকে এই বড় হাতের জি, হ্যাঁ এক্স, এইভাবে আমি ডিনোট করছি। আমি এখানে কিন্তু জি না দিয়ে অন্য নাম দিতে পারতাম, আমার মনে রাখার সুবিধার্থে জি দ্বারা যাতে আমি বোঝাচ্ছি গ্রেটার, হ্যাঁ এটা মনে রাখার জন্য। গ্রেটারের ক্ষেত্রে আমাদের ওয়াইটা এইভাবে আমরা লিখছি ওয়াইটাকে। আচ্ছা গেল, বাকি সব ঠিক আছে। আর সেকেন্ডটাতে আমাদের দেখো স্টাডি এক্স কমা বুক, এক্স তো আমাদের একটা ভেরিয়েবল আছে, আর এই যে বুকটাকে আমি বোঝানোর জন্য, এক্সটা আমার সেম রাখি, বুকটাকে বোঝানোর জন্য আমি এটাকে ধরো বি অফ এক্স নাম দিলাম। ঠিক আছে, আচ্ছা এই বাকি এখানে আছে এক্স কমা কন্টেন্ট, কন্টেন্ট কন্টেন্ট শুধু এখানে কি লেখা কন্টেন্ট, এই কন্টেন্টটাকে আমি নাম দিলাম ধরো সি অফ এক্স। ঠিক আছে, আর এখানে ডাবল ভেরিয়েবল, হ্যাঁ এই যে এখানে দেখো সরি কন্টেন্টের জন্য সি অফ এক্স লিখছি তা না, এই কাভার যেহেতু কাভারের জন্য আমি সি অফ এক্স দ্বারা নিজেকে বোঝাচ্ছি আর কি। এখানেও একটা কাভার আছে, তাহলে অবশ্যই এই কন্টেন্টটাকে আমরা সি অফ এক্স লিখবো। ঠিক আছে, কারণ এই ভেরিয়েবলে ওই যে কাটাকাটির ক্ষেত্রে অনেক সময় প্যাচ লাগে যায়, এই প্যাচটা রিমুভ করার জন্য এই ধরনের টেকনিক অবলম্বন করতে হয়। বাকি সব সেম আছে, বাকি সবের কোথাও কোনো চেঞ্জ নাই, এক্সিস্টেন্সিয়াল উঠাই দিছি এখানে কোনো। আচ্ছা এখানে একটা বুক আছে, স্টাডির ব্যাপার আছে, স্টাডি, ওইটাকে স্টাডি বুক, স্টাডি এক্স বুক, স্টাডি এস বুক। আচ্ছা এটাকে কি দ্বারা প্রকাশ করছি, বি অফ এক্স। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা বি অফ এক্স। আচ্ছা বাকিটা গ্রেটার ওয়াই, ওয়াইটাকে ওই যে গ্রেটার, যখন গ্রেটারের জন্য আমরা কি ফাংশন লিখছিলাম, জি অফ এক্স, এইভাবে ওয়াইটাকে। তো এখন এইটাকে যেহেতু আমাদের বলছে কিসের মাধ্যমে ইয়া করতে, রিমুভ করতে, কিসের মাধ্যমে করতে বলছে আমাদের, ব্যাক ট্র্যাকিং না ফরওয়ার্ড চেইনিং, তাই না, ফরওয়ার্ড চেইনিং। আচ্ছা ফরওয়ার্ড চেইনিংটা কি, ফরওয়ার্ড চেইনিংটা হচ্ছে এরকম যে আপনি নিচের গুলো আস্তে আস্তে স্যাটিসফাই করতে করতে যাবেন, সর্বশেষ যেটা স্যাটিসফাই আপনার করা উচিত বা করতে হবে সেইটা যাতে একদম লাস্টে আসে, এবং সেইটার সাথে তুলনা করবেন সবার লাস্টে, সেইটার সাথে তুলনা করবেন। আমাদের দরকার হচ্ছে যে দেখাও যে একজন ফার্স্ট হয়েছে, ঠিক আছে, তাহলে সবার লাস্টে তো অবশ্যই এটা আসবে যে এক্স হচ্ছে ফার্স্ট হয়েছে একজন। তাহলে এই যে ফার্স্ট হওয়ার যে কন্ডিশন, তার সাথে তুলনাটা আসবে সবার লাস্টে, এটাকেই বলা হচ্ছে ফরওয়ার্ড চেইনিং। তো তার আগে এখন ফার্স্ট হওয়ার জন্য বাকি যত ধরনের কন্ডিশন আছে সেগুলো তো কাটাকাটি করে আসতে হইবে, শেষে এমন একটা জায়গা আসবে যেখানে আমার হচ্ছে এই সব কাটা যাবে, শুধু ফার্স্ট টুকু থেকে যাবে। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড চেইনিং। সর্বশেষ আমি হচ্ছে ফার্স্ট নিয়ে কাজ করব। আচ্ছা আচ্ছা, তাই এই কারণে হচ্ছে আমি প্রথমে যে ধরো রুলসটা আছে, প্রথম রুলসটা আমি লিখে ফেললে এখানে কিন্তু আমাদের ফার্স্ট আছে, তাই না, আর কোথাও কিন্তু কোনো ফার্স্ট নাই, তাহলে এই রুলসটা আমি আগে লিখবো না, কারণ এই ফার্স্ট দিয়ে যে রুলসটা, এটা আমি তাহলে সবার লাস্টে লিখবো। আচ্ছা এটা বাদ দিলাম, তাহলে পরের যে রুলসটা আছে সেটা আমি লিখে ফেলছি। লেখার পরে আমাদের এটার সাথে আমাদের দেখি নট অ্যাটেন্ড আছে, স্টাডি আছে, কাভার আছে, এটা যে কোনো একটা কিছু কাটতে হবে। নট অ্যাটেন্ড আছে, তাহলে অ্যাটেন্ড দিলে তো কেটে যায়, অ্যাটেন্ড নামে কোনো কিছু আছে, এই যে অ্যাটেন্ড টেক্সট আছে, নিলাম, তো অ্যাটেন্ড কাটা গেল, বাকি অংশটুকু আমি লিখলাম। এখানে আছে নট স্টাডি, এটারে কাটা যায় কি দিয়ে, স্টাডি দিয়ে, অথবা কভারটা আছে তাহলে নট কভার দিয়ে কাটা যায়,
দেখি এক্ষেত্রে এখানে এই যে নট কভার আছে, সেই নট কভারের রুলসটা আমি এখানে লিখে ফেললাম, কভার নট কভার কাটা দিলাম। তাহলে এখানে আছে নট স্টাডি, এখানে আছে কি আছে গুড এক্স, হ্যাঁ এটা লিখে ফেললাম। লেখার পরে এখানে নট স্টাডির সাথে স্টাডি নিলেই তো এটা কেটে যায়, স্টাডি আছে, এই যে স্টাডি আছে, তো স্টাডি নিয়ে আমি এটা কেটে দিলাম। এই যে এখন দেখো এই জায়গায় আসলে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে স্টাডি এক্স বিএক্স, এখানেও আছে স্টাডি এক্স বিএক্স, তাহলে এটা আমরা কাইটে ফেলতে পারি, থাকে গুড এক্স। তাহলে নট গুড এক্স দিয়ে কোনো রুলস আছে কিনা, এখান থেকে নট গুড এক্স এর রুলস আছে, আছে কই গুড এক্স, এই নট গুড এক্স কই, এই যে নট গুড এক্স মানে ফাইনাল যে আমাদের যে রুলসটা, ঠিক আছে এই, তো সেটা আমি যদি লিখি পুরোটা, তাহলে এখানে গুড এক্স নট গুড এক্স কাটা যায়। সরি, গ্রেটারের ভিতরে আমাদের কিন্তু একটা রুলস রয়ে গেছে, দেখছো আমাদের কিন্তু একটা রুলস রয়ে গেছে, সবগুলো অ্যাপ্লাই করে ফেলছিলাম, কিন্তু গ্রেটারটা কিন্তু আমি এখনো লিখিনি। তাহলে গ্রেটারটা লিখে ফেলি। আমি এখানে গ্রেটারটা না লিখলে কি হইতো, আমার গুড এক্স এর সাথে যদি আমি এই নট গুড এক্স এটা একসাথে নিয়ে আসতাম, তাহলে এটা কাটা যেত ঠিকই, এখানে কিন্তু একটা গ্রেটার থেকে যেত। তাহলে আমি বলছিলাম যে ফার্স্ট যেটা ওইটা সবার লাস্টে লিখে এটা দিয়ে একদম শেষ করে দেবো। তাহলে গ্রেটারটা ভেজাল করবে, তাহলে গ্রেটারটার রুলসটা আগে লিখে ওটা শেষ করে ফিনিশ করে দিই। তাহলে এই যে আমি গ্রেটারটা নিয়ে আসছি নট গ্রেটার, তাহলে এটা কম্বাইন্ড হয়ে একসাথে হয়ে গেল। তারপরে হচ্ছে আমি এই যে এই রুলসটা ফার্স্টের যে রুলসটা সেটা লিখলাম, লিখে গ্রেটার আর গুড কাটা গেল, ফার্স্টটা থেকে গেল। তাহলে এটাই হচ্ছে মনে করো যে ফরওয়ার্ড চেইনিং। আচ্ছা, এটাই যদি বলতো যে ব্যাকওয়ার্ড চেইনিং এর মাধ্যমে করো, তাহলে কি করতাম, তাহলে তাহলে এই ধরো এই যে যে ফার্স্ট দিয়ে যে রুলসটা ওটা প্রথমে লিখতাম, তারপর হচ্ছে বাকিগুলো এভাবে কাটতে কাটতে চলে যেতাম, ঠিক আছে এই হচ্ছে ব্যাপার। আর এটারই যদি বলতো যে রেজুলেশন ট্রির মাধ্যমে করো, তাহলে যেহেতু প্রমাণ করতে হবে তোমার ফার্স্ট এক্স, তাহলে তুমি শুরু করবা নট ফার্স্ট এক্স দিয়ে, ঠিক আছে নট ফার্স্ট এক্স দিয়ে ওইটারে কাটার জন্য যে রুলসটা আসবে, তখন দেখা যাবে এই রুলসটা লিখবা, ওইভাবে কাটতে কাটতে একসময় দেখবা নাও চলে আসবে। সুতরাং ওই এক্স যে ফার্স্ট না, এই কথাটা মিথ্যা, তার মানে এক্স ফার্স্ট। তো এইটা হচ্ছে 3 ধরনের টেকনিক। তো সবার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ফার্স্ট অর্ডার লজিকটা বের করে তারপরে সেটাকে সিএনএফ এ কনভার্ট করা, এই ধরনের কিছু ঝামেলা কিন্তু পোহাইতে হবে। আর পরীক্ষার সময় একটু ধরো এলোমেলো হইতে পারে, তখন তো একটু গোজামিল দিয়ে আর কি, সর্বশেষ কি দেখাতে হবে এটা লিখলা, এইভাবে একটু গোজামিল দিয়ে আর কি মিলাই ফেলবো, বুঝছো একভাবে। ওকে, আর এরপরে এখানে প্রশ্ন থাকলে বলতে পারো। আর এখানে 171 টার্মে একটা এই ধরনের প্রশ্ন আমাদের থাকতে পারে, আমাদের এরকম 171 টার্মে যদি ওপেন করি, এটাই 171, ওকে 171 টার্মে ভাই কাটাকাটিটা একটু বলবেন নি? বাবা এই বললে আজকে রাত 12টা বাজে যাবে, ঠিক আছে যতটুকু বুঝছে না, একদম কিছুই বোঝো নাই তার থেকে তো একটু বুঝছো। আচ্ছা, এখন দেখো কে বাদ দিলাম, ওকে আচ্ছা, এখন এই যে এটা হচ্ছে 171 টার্মের কত 2 এর বি, হ্যাঁ তো এই ধরনের একটা কোশ্চেন আসছে আমাদের। বি মানে হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর, মানে একটা জিনিস থেকে কয়টা শাখা বের হয়েছে ওটাকে বলা হয় ব্রাঞ্চিং ফ্যাক্টর বি। আর এনএস দ্বারা বোঝায় হচ্ছে নোডস দ্যাট ক্যান বি জেনারেটেড পার সেকেন্ড, এক সেকেন্ডে কয়টা নোড জেনারেট হইতে পারে। আর এসটি দ্বারা বোঝায় যে একটা নোডের জন্য কতটুকু স্পেস দরকার, ঠিক আছে 1000 বাইট স্পেস দরকার। তাহলে ফাইন্ড আউট দ্য টাইম কমপ্লেক্সিটি এন্ড স্পেস কমপ্লেক্সিটি। তো এটার ক্ষেত্রে কিছুই না, শুধু আমাদের সূত্রটা একটু মনে রাখতে হবে। বিএফএস এর ক্ষেত্রে সূত্র কি, ডিএফএস এর ক্ষেত্রে সূত্র কি, বা আইডিএস এর ক্ষেত্রে সূত্র কি, তিনটার জন্য 3 রকমের সূত্র। তো তারপর কিছু মিল আছে। বিএফ এর ক্ষেত্রে যদি আমি টাইম কমপ্লিট করি, তার টাইম মানে টি বের করি, টাইম কমপ্লেক্সিটি, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে বি স্কোয়ার, বি এর পাওয়ার 2 থেকে শুরু করে কত দূর পর্যন্ত যাব, এই যে ডেপ যা আছে তার থেকে এক বেশি পর্যন্ত যাব। এই যে এটা আমি দেখাইতেছি, এই যে যেহেতু ডেপ 5 আছে, তাহলে 5 + 1 6 পর্যন্ত আমি যাব, কত থেকে 2 থেকে। তো এখানে বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু এই যে দেয়া আছে ব্রাঞ্চিং ফ্যাক্টর 10, তাহলে এটা বসাই দিয়ে ক্যালকুলেটর যা মান আসে তাই। এটার সাথে এখন যখন টাইম রিকোয়ার্ড, তার মানে এই টাইম কমপ্লেক্সিটি বোঝাচ্ছে এতগুলো আমাদের নোড তৈরি হচ্ছে, তাহলে টাইম কতটুকু লাগবে। তা আমরা জানি যে এক সেকেন্ডে এতগুলো নোড জেনারেট হইতে পারে, তাহলে এতগুলো নোড জেনারেট হইতে কয় সেকেন্ড লাগবে, তাহলে এটাকে এক সেকেন্ডে যে কয়টা নোড জেনারেট হইতে পারে নোড সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলে আমাদের এত সেকেন্ড আসে। তো মনে রাখতে হবে যে টাইমের ক্ষেত্রে
এক সেকেন্ডে কয়টা নোট, মানে টাইমের ক্ষেত্রে হয় ভাগ, যে ভ্যালুটা আসে সেটাকে ভাগ করতে হয়, এক সেকেন্ডে কয়টা নোট সেটা দ্বারা ভাগ, তা ভাগ করলে এত আসে। আর যখন আমি স্পেস কনফিগ করতে ভাই এখানে কি 101010 লিখলে বাইনারিতে করছেন নাকি ওই আউটপুটটারে? ক্যালকুলেটর চাপ দিলে এই ভ্যালুটাই আসে। এটাই আছে হ্যাঁ, এটাই আসে। বাই ডিফল্ট বাইনারি। আচ্ছা, তো এখন এস এস বের করার সূত্র হচ্ছে কিছুই না, এখানে যে টি বের করার সূত্র তার আগে জাস্ট একটা এক যোগ করে দেবা, সেটাই এস বের করার সূত্র। ঠিক আছে, খুব সহজ বিএফএস এ। তাহলে এটা হয়ে গেল। তা এখন এই যে এখন যদি আমি স্পেস রিকোয়ার্ড কতটুকু স্পেস, তাহলে এই যে এস এর যে ভ্যালুটা আছে এর সাথে কি হয়ে যাবে গুণ, মানে এতগুলো নোট জেনারেট হচ্ছে, তাহলে প্রত্যেকটা নোটের জন্য আমাদের স্টোরেজ লাগে হচ্ছে 1000 বাইট, এই যে 1000 বাইট স্টোরেজ বলছে, তার মানে 1000 দ্বারা গুণ অত স্টোরেজ লাগবে। তাহলে এটা গুণ করলে এটা আসে। তো এটাকে যদি, যেহেতু বাইট আছে, এটাকে যদি মেগাবাইটে নিতে চাই, এটাকে কিলোবাইটে নিতে গেলে একবার 1024 দ্বারা ভাগ, সেটাকে আবার মেগাবাইটে নিতে গেলে আবার 1024 দ্বারা ভাগ, তাহলে দুইবার 1024 দ্বারা ভাগ করলে যেটা আসে এত মেগাবাইট। ক্যালকুলেটর নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। আচ্ছা, এরপরে আসি আমরা হচ্ছে সেম প্রবলেমের জন্য, এই সেম ভ্যালুর জন্য আমাদের যদি ডিএফএস দিয়ে করি তাহলে কেমন আসবে। ডিএফএস এর ক্ষেত্রে টি এর সূত্র হচ্ছে বি টু দি পাওয়ার ডি, বি এর ভ্যালু 10, ডি এর ভ্যালু 5, সো অ্যান্সার হচ্ছে এটা। এটা বের করার পরে অ্যান্সার কিন্তু এটা না আসলে, এরপর টাইম রিকোয়ার্ড কি, ওই যে বলছি ভাগ করতে হবে 10 সেকেন্ড গেল। আর স্পেসের ক্ষেত্রে সূত্র হচ্ছে 1 প্লাস বি টু দি পাওয়ার ডি, না কিন্তু 1 প্লাস বিডি। ঠিক আছে, এটা আমার বুঝতে বুঝতে মেলা সময় লাগছে, স্যারের লেকচার স্লাইডে এইভাবে সরাসরি দেয়া নাই, কিন্তু আমি মান দেখে সিস্টেম করে এভাবে এটা বের করছি আর কি। তো এটার সাথে স্পেসের ক্ষেত্রে আমরা কি করি, গুণ করি, 1000 দ্বারা গুণ স্টোরেজ, এই সূত্র বসাই নেবা। আর আইডিএস এর ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা, ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, এটা স্যারের লেকচার স্লাইডে আছে, ডি প্লাস ওয়ান বি টু দি পাওয়ার 0 থেকে শুরু করে ডি আমাদের কমতে থাকবে, কমতে কমতে ডি হয়ে যাবে 1, আর বি এর পাওয়ার বাড়তে থাকবে, বাড়তে বাড়তে বি এর পাওয়ার হয়ে যাবে ডি। স্বাভাবিকভাবে ডি প্লাস ওয়ান থেকে যদি আমি কমে কমে ওয়ানে আসি, তার মানে ডি সংখ্যক বার হচ্ছে, তাহলে 0 থেকে, মানে বি এর পাওয়ার 0 থেকে শুরু করে বি এর পাওয়ার এক এক করে বাড়াইতে বাড়াইতে ডি পর্যন্ত যাবা, তাহলে বি এর পাওয়ার, বি তো হচ্ছে 10, 10 এর পাওয়ার 0 থেকে শুরু করে ডি পর্যন্ত যাবা 10 এর পাওয়ার, ডি কত, ডি হচ্ছে 5, তাহলে 10 এর পাওয়ার 0 1 2 3 4 5 এই পর্যন্ত যাবা। ওটা কি ভাই সূত্র a প্লাস বি বি স্কয়ার বি প্লাস 1? হ্যাঁ, এটাই সূত্র। আচ্ছা, তাহলে এইভাবে এটা করে ফেলবা। ওকে, তাহলে এখানে ডি প্লাস ওয়ান লিখছো 5 প্লাস ওয়ান, পরেরটা কি হবে, তার থেকে এক কমবে, 5 4 3 2 1 এভাবে শেষ হবে। আচ্ছা, তাহলে টাইম রিকোয়ার্ড, টাইমের ক্ষেত্রে ভাগ করে ফেলবো এটা, ব্যাস। আর স্পেস সেম অ্যাজ ডিএফএস, তোমার এই আইডিএস এর ক্ষেত্রে ডিএফএস এর যেভাবে স্পেস বের করছো সেম, এটার স্পেসও সেম, এই এত কেবি, এটাও এত কেবি আসবে। আর ডিএলএস এর ক্ষেত্রে যেটা হয়, তোমার ডিএলএস ডেপথ লিমিটেড সার্চ, সেক্ষেত্রে এই যে সহগ যেটা ডি প্লাস ওয়ান, এটা যে গুণ করছি সেই জিনিসটুকু নাই, বাকি বি টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 2 থেকে শুরু করে বি টু দি পাওয়ার ডি পর্যন্ত। ঠিক আছে, ব্যাস। আর স্পেস কি, স্পেস ডিএফএস এর যে স্পেস বের করছি ওটাই স্পেস, সেম। আচ্ছা, এটা ছিল আমাদের হচ্ছে পার্ট 1। আমি যদি পার্ট, এখানে গেল আমাদের পার্ট 2 তে আসি। পার্ট 2 আসলে বেশি কিছু আসলে করিনি, একটা কন্ডিশনাল প্রপার্টি দেখাইছি 100। আমাদের আমাদের প্রপার্টির ক্ষেত্রে আমাদের বেসিক্যালি সূত্র তো এইটাই, তাই না, যে পি মানে বি ঘটছে, এটার সাপেক্ষে এ ঘটার সম্ভাবনা কত, পি অফ এই উভয়টা ঘটার সম্ভাবনা ডিভাইডেড বাই বি ঘটার সম্ভাবনা। তাহলে এটা যদি হয় বি এর সাপেক্ষে এ ঘটার সম্ভাবনা, তাহলে এ এর সাপেক্ষে বি ঘটার সম্ভাবনা কি, তাহলে উপরে হবে পি এ আর বি এর উভয় ঘটনার সম্ভাবনা, মানে বি ইন্টারসেকশনে আর এ ইন্টারসেকশন বি তো একই কথা, কারণ উভয়টা ঘটার সম্ভাবনা। আচ্ছা, ডিভাইডেড বাই, এটা যেমন বি দ্বারা ভাগ হয়েছিল, তাহলে এটা এর দ্বারা ভাগ। তাহলে এই থেকে আমরা কি বলতে পারি, পি অফ এ ইন্টারসেকশন বি সমান বলতে পারি পি অফ বি বাই এ ডিভাইডেড ইনটু পি অফ এ। আচ্ছা, তাহলে এই সূত্র থেকে আমরা কি বলতে পারি, এই সূত্র তো যা আছে তাই আমি আবার লিখছি, লিখে শুধু পি অফ এ ইন্টারসেকশন বি এর যে মানটা এখান থেকে পাইছি সেই মানটা আমি এখানে বসাই দিছি, শুধু এতটুকুই কাজ করছি। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাই, পি অফ এ বাই বি সমান পি অফ বি বাই এ ইন্টু পি এ বাই পি বি। এটা একটু মনে রাখার সিস্টেম হচ্ছে, পি অফ এ বাই বি যেহেতু, তাহলে উপরে হবে পি অফ এ আর নিচে হবে পি অফ বি, এই যে উপরে হবে পি অফ এ আর নিচে হবে পি অফ বি। হ্যাঁ, এভাবে মনে রাখবা।
আর যেহেতু এ বাই বি দিয়ে তাহলে বের করতে হবে, তাহলে এই সূত্র তো আবার এ বাই বি লিখবো না, তাহলে ওইটা রুলটা যেটা বি বাই এ লিখবো। ঠিক আছে, এইভাবে একটু মনে রাখতে পারো, আমি এইভাবে মনে রাখছি আর কি। তো কখনো কখনো শুধু এই সূত্রটা দিয়েই কাজ হয়ে যায়, বা এই সূত্রটুকুই লাগবে, আর কখনো কখনো এই সূত্রটাও লাগবে। আচ্ছা, যেমন 171 টার্মের 7c একটা প্রবলেম। 171 টার্মের 7c, হ্যাঁ। আচ্ছা, এইটা অনলাইনে আছে, একটু মান চেঞ্জ করে আছে, ওখান থেকে আমি আসলে শিখছি আর কি একটু আগে। তো হোয়াট ইজ দ্য আনসার্টেনটি কি, এটার সংজ্ঞা পড়ে নিতে হবে। এখানে আমাদের বলছে যে নট কেভিটি, তারপরে প্রোভাইডেড দ্যাট টুথ টুথ এক মানে হচ্ছে দাঁতে ব্যথা, কেভিটি মানে কেভিটির সংক্রমণ। আচ্ছা, এখানে যে চার্টটা আছে সেই চার্ট থেকে আমাদের, এটা তো একটা কন্ডিশনাল প্রবাবিলিটি যে টুথ এক হবে সেই সাপেক্ষে কেভিটি না হওয়ার সম্ভাবনা কত। তাই এটা তো অনেকটাই যে এরকম যে বি এর সাপেক্ষে এ ঘটার সম্ভাবনা কি, পি অফ উভয়টা ঘটার সম্ভাবনা ডিভাইডেড বাই পি অফ বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি যে এই দুইটা ঘটনা জল চলে যাচ্ছে, আবার নতুন করে জয়েন দিতে হবে। টাইম শেষ। শেষ হয়ে যাচ্ছে। আর আচ্ছা ঠিক আবার আছে, আমি নতুন নতুন করে লিংক দেব। ওকে, শুরু করে দেব। আচ্ছা ঠিক আছে, রেকর্ড তো আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন যদি নট কেভিটি এন্ড টুথেক বলি, তাহলে নট কেভিটি ঘটার সম্ভাবনা আর টুথেক ঘটার সম্ভাবনা একসাথে কত ডিভাইডেড বাই টুথেক ঘটার সম্ভাবনা কত, তাই তো? তাহলে এখানে নট কেভিটি এবং টুথেক দুটো একসাথে ঘটার সম্ভাবনা কত, সেই মান তো আমরা জানি না, সেটা আমরা বের করতেছি এই যে চার্ট থেকে। হ্যাঁ, তাহলে আমাদের তাকায় দেখবেন নট কেভিটি কতটুকু, এই যে নট কেভিটি কিন্তু এই পুরো চারটা জিনিসই কিন্তু নট কেভিটি। এখন নট কেভিটি হলেই হবে না টুথেক সহ, তাহলে এই বাকিটুকু ছিল কিন্তু নট টুথেক, তাহলে এই অংশটুকু বাদ, নট কেভিটি আর টুথেক এটা যদি আমি করি এতটুকু পোর্শন পাই, নট কেভিটি আর হচ্ছে টুথেক মিলে করলে কতটুকু, এতটুকু অংশ পাই। এই দুটার ভ্যালু আমরা যোগ করব, যোগ করলে 0.22। কিন্তু যদি শুধু বলতো নট কেভিটি তাহলে কিন্তু এই চারটাই যোগ হইতো, ঠিক আছে, বুঝছো? আর যদি বলতাম যে নট কেভিটি এন্ড টুথেক এন্ড হচ্ছে কি ক্যাচ, তাহলে শুধু আসতো কি 0.8, বুঝছো? এই চার থেকে বের করতে হবে। আর বলছে আর কি লাগবে, পি অফ টুথেক। টুথেক কই, এই যে টুথেক কি পুরো অংশটুকু, ক্যাসুক আর নট ক্যাসুক, টুথেক কি পুরো জিনিসটা, টুথেকের নিচে কি আছে পুরো জিনিসটা, হ্যাঁ পুরো জিনিসটা হচ্ছে টুথেক। তাহলে পুরো এই যে চারটা যে ভ্যালু আছে, চারটা ভ্যালু আমরা যোগ করে দিলাম, তাহলে এই ভ্যালু কে আর এই ভ্যালু বসাই দিলাম, বসাই দিয়ে ভাগ করে দিলাম, অ্যান্সার বের হয়ে গেল। ঠিক আছে, তো এই সেম প্রবলেমটা দিয়ে আমি আরো 10টা 20টা প্রশ্ন করতে পারি না? করতে পারি। আমি বলতে পারি না যে নট টুথেকের সাপেক্ষে কেভিটি হওয়ার সম্ভাবনা কত, সে অ্যাজ ইট ইজ, ক্যাভিটি আর নট টুথেক এটার ইন্টারসেকশন পয়েন্ট কোনটা, এতটুকু, এটা যোগ করে দেব। ঠিক আছে, ডিভাইডেড বাই টুথেক, তো টুথেক কতটুকু দেখা যায়, নট টুথেক এতটুকু। এবার যেভাবে প্রশ্নে আসুক ওই ম্যাপ দেখে করে ফেলবা। ঠিক আছে, পারা যাবে না? না একটু বলো না ভাই। ঠিক আছে, ওকে। তারপরে আমরা এই যে এইটা অ্যাকচুয়ালি আমাদের স্যারের স্লাইডেই আছে, ঠিক আছে। তো ওইটাই আমি আরেকবার লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে যে পার্সেন্টেজটা আসছে কিভাবে সেটা একটু বোঝানো। এটা হচ্ছে টার্ম 191 6b তে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এক কথা এটা শেষ করে দেবো। 191 171 81 91, জাস্ট একটা কথা বলে এটা শেষ করবো যে এই জিনিসটা কিভাবে থেকে, এই জিনিসটা থেকে কিভাবে আমি এটা লিখছি এটাই বলবো শুধু, যে বা স্যার কিভাবে লিখছে। আমাদের যে এইটা চারটা জিনিস আছে না, এই চারটা জিনিস আমি পাশাপাশি নিচে নিচে লিখবো। হ্যাঁ, লেখার পরে আমার এখানে কত 24 23 20 10, এখানে 24 23 20 10 লিখবো। লেখার পরে এই 24-এর সমান হচ্ছে 31%, এটা আসছে বেসিক্যালি তোমার এই যে টোটাল এইগুলোর যোগ করবা, যোগ করলে আসে কত 20 20 40 60 70 78 আসে। ঠিক আছে, তাহলে এই 31টা আসছে বেসিক্যালি ওই 24 ভাগ 78 গুণ 100। একইভাবে এইটা আসছে 23 ভাগ 78 গুণ 100, এটা আসছে
20 ভাগ 78 গুণ 100, বুঝছো? সবগুলোর যোগফল দ্বারা এটাকে ভাগ করবা, গুণ করবা 100, তাহলে এইভাবে পার্সেন্টেজটা পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে করসপন্ডিং 24 হচ্ছে 31, এটার জন্য এত, এটার জন্য এত, এইভাবে। আর বাকিটা তো স্লাইড থেকে তোমরা জানো, তারপর আমি 1 মিনিটে এটা বুঝাই দিই বা বলে দিই, তাহলে দেখা লাগবে না। তোমরা এখানে যে কোনো ভাবে মিউটেশন করতে পারো। ঠিক আছে? এটার জন্য তুমি ধরো এইটা আর এটার মধ্যে, তাহলে এইটা এই সাইডে গেল, এটা এই সাইডে গেল, তুমি চাইলে এই দুইটার মধ্যেও ক্রস ওভার করতে পারতা। ঠিক আছে? অথবা এইটা বাদ দিয়ে তুমি এই দুইটার মধ্যে ক্রস ওভার করো। এটা এমন নট নেসেসারিলি যে এটার সাথে এইটার করতে হবে, এটা করা যাবে না, সেটার কোনো কথা নাই। ঠিক আছে? তোমরা চাইলে এটা এটার সাথেও করতে পারতো, তখন এটা এখানে চলে যেত, এটা এখানে চলে যেত। আর সিলেকশনে যে একদম মাঝামাঝি কাটতে হবে এমন কোনো কথা না, তোমরা চাইলে একটু আগেও কাটতে পারো, একটু পিছনেও কাটতে পারো। যদি এই বরাবর কাটো 3টার পরে, তাহলে এটাও 3টার পরে কাটবা, এটা যদি 2টার পরে কাটো 2টার পরে কাটবা। ঠিক আছে? কাটার পরে যখন হচ্ছে ক্রস ওভারে যাবা, তখন এই যে প্রত্যেকটার ফার্স্ট পোর্শনটা সেম থাকবে, এই যে অংশটা সেম আছে, কিন্তু সেকেন্ড অংশটা আসবে বাকিটার থেকে, যে 2 4 এখানে এভাবে বাকিটার থেকে আসবে আর কি। তো এইভাবে আর কি করে নেবে, এটা তো স্যারের লেকচারে আছেই। ঠিক আছে? আর ক্রস ওভারের পরে তো মাসে মিউটেশন, মিউটেশন কিছুই না, এখানে যা ছিল তার যে কোনো একটা ডিজিট আমরা চেঞ্জ করবো, 5টাকে চেঞ্জ করে ধরো 7, 8টাকে চেঞ্জ করে 7 বানিয়ে দিছি। এই আর কি আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে পার্সেন্টেজটা কিভাবে আসছে সেটা। আচ্ছা, এটা নিয়ে মাহমুদুল সুন্দর একটা ভিডিও দিচ্ছে, ওই ভিডিওটা দেখলে খুব ভালো হবে। সেক্ষেত্রে এই ধরনের চার্ট না থেকে যদি কুইন থাকে, তাহলে কিভাবে এই ভ্যালুগুলো আসে নট অ্যাট্রাক্টিং সেটা পাওয়া যাবে, ওই ধরনের প্রশ্নও আসতে পারে। আচ্ছা, এরপরে মৌসুমী একটা প্রশ্ন করছিল আমাকে, হোয়াটসঅ্যাপে দিছিল এই ইয়েটা। মৌসুমী একটু ফেসবুকে তো দিছো তাই না? আচ্ছা ঠিক আছে, একটু ফেসবুকে ঢুকে আমি একটু এটা ওপেন করে নিই। এটা সিম্পল। আচ্ছা, তা এই ধরনের আমাদের একটা ইনিশিয়াল স্টেট আর হচ্ছে একটা ফাইনাল স্টেট, এটা প্রশ্নে দেয়াই আছে। এটা হচ্ছে কত টার্মের জন্য মৌসুমী, এটা প্রশ্নটা 211 টার্মের, তাই না? 211 টার্মের টার্ম কত এটা? 211। হ্যাঁ 3 হচ্ছে বি। হ্যাঁ 211। ওকে, এই যে এটা প্রবলেম। এ স্টার সার্চের মাধ্যমে এ স্টার সার্চ স্টারিং, এই যে ইনিশিয়াল স্টেট আমার এটা, আর গোল স্টেট হচ্ছে আমাদের এইটা। তো stop the search as soon as the next search expands a state at level 3. The start state belongs to level 0. Use the number of misplaced tiles as a heuristic to guide the search. আচ্ছা আচ্ছা, এখানে আমাদের লেভেল ওয়াইজ এইটাকে কাজ করতে হবে, আর হিউরিস্টিক ফাংশন বলছে মিসপ্লেস টাইলস। হ্যাঁ, তো আমি এখান থেকে দেখাই। এটা আছে তার সলিউশনটা ক্লিয়ার না, এটা পাইছো কই মৌসুমী? এটা দেখো, ইমরান যে সলিউশনটা দিছে না, ওইখানে আছে। ড্রাইভে আরসি ক্যাম্পাসে? আরসি ক্যাম্পাসে না, আমাদের ক্যাম্পাসেরই দিছিল ইয়েতে, ও মেসেঞ্জারে। ও সরি, হ্যাঁ হ্যাঁ মেসেঞ্জার আছে, রাইট। ডাউনলোড করাটা দিলেই ভালো, দেখালেই ভালো হবে। আর্টিফিশিয়াল লেখা আছে। এই যে এটা, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে হচ্ছে ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে ফাইনাল স্টেট। যেহেতু প্রবলেম আছে, আমাদের এখানে আমাদের একটা ফাংশন বের করতে হবে। আমাদের ফাংশনটা হচ্ছে fn ইকুয়াল টু gn প্লাস hn বা f ইকুয়াল টু g প্লাস h। এখানে জিটা হচ্ছে আমাদের লেভেল। ঠিক আছে? যেটা হচ্ছে, তাহলে ইনিশিয়াল স্টেট হচ্ছে এটা, তো এখান থেকে ফাইনাল স্টেট। তো আমরা যদি একটা বিএফএস এর কথা চিন্তা করি, এটা হচ্ছে 1 নাম্বার লেভেল, 1 নাম্বার লেভেল, জি হচ্ছে 0। দ্বিতীয় যে 1 নাম্বার লেভেল থেকে যে লেভেলগুলোতে যাওয়া যায়, সেখানে জি এর মান হচ্ছে 1।
তারপরে সেই লেভেল থেকে যে লেভেলে যাওয়া যায় সেটা হচ্ছে জি এর মান 2। হ্যাঁ, সেই লেভেল থেকে যে লেভেলে যাওয়া যায় সেখানে হচ্ছে জি এর মান 3, তারপরটা জি এর মান 4, তারপরটা কি জি এর মান 5। তো জি নিয়ে আর কোনো প্রশ্ন নাই। ঠিক আছে, একটা লেভেল থেকে পরের লেভেলেই হচ্ছে জি এর মান 1 বেড়ে যাবে। গেল। এখন হচ্ছে এইচ এর মান। এইচ এর মানটা হচ্ছে আমাদের হিউরিস্টিক ফাংশন বলছে যে মিসপ্লেস স্টাইলটাকে বলছে হিউরিস্টিক ফাংশন। ঠিক আছে, তো এটা বোঝার জন্য তোমার হচ্ছে তুমি সিম্পল এটার দিকে তাকাও, তাহলে তুমি এটা বুঝে ফেলবা। এখানে দেখো আমাদের ফাইনাল স্টেট তো আমাদের তো এরকম লাগবে। আমার কি ইয়া দেখা যায়? এই যে ঘুরাচ্ছি, দেখা যায় তাই না? আচ্ছা, আমাদের লাগবে এরকম, এই যে এরকম কিরকম, আম, যে এই কর্নারে থাকবে 1, তারপর 2, 3 এরকম থাকবে। তা আমরা অ্যাকচুয়ালি এই ইনিশিয়াল স্টেট এটার দিকে তাকাবো। 2 কি জায়গা মতো আছে? নাই। 2 জায়গা মতো আছে? নাই। না, নেই। না, দেখছো, এই জন্যই এটা আমার ভালো লাগে না। এটা আমি ইয়ে দিয়ে ওপেন করি। কি যে ডাউনলোড দেওয়ার কোথায় যে থাকে এটাই বুঝতেছি না। হুম হুম আচ্ছা, কয়টা জায়গা মতো নাই, নিচে আমি একটা করে দাগ দিয়ে যাই, তাহলে ওই দাগগুলো গুনলেই আমরা পেয়ে যাব আমাদের জি এর মান। ঠিক আছে, মানে এইচ এর মান, সরি জি এর মান। তাহলে 2 জায়গা মতো আছে? নাই। 8 জায়গা মতো আছে? তাকাই দেখি, নাই। 3 জায়গা মতো আছে? তাকাই দেখি, হ্যাঁ আছে। 4 আছে? হ্যাঁ আছে। 5 আছে জায়গা মতো? মানে এটার সাথে কম্পেয়ার করি, হ্যাঁ, জায়গা মতো আছে কিনা? নাই, আছে। আচ্ছা, সমস্যা নেই। তারপরে ফাঁকাটা আমরা বাদ দেবো, ফাঁকাটার দরকার নেই। 7 জায়গা মতো আছে? আছে। 8 জায়গা মতো আছে? নাই। না থাকলে একটা দাগ দিলাম। 6 জায়গা মতো আছে? নাই। 6 তো থাকার কথা এই জায়গা, তাই না? তাহলে কয়টা জায়গা মতো নাই? 4টা না? এই 4টা। বাকি দেখো 3 জায়গা মতো আছে, 4 জায়গা মতো আছে, 5 জায়গা মতো আছে, 7ও জায়গা মতো আছে। এই ফাঁকাটা নিয়ে কিন্তু আমরা কখনো কাউন্ট করবো না। ফাঁকা বাদ। ফাঁকার কথা মাথায় রাখবো না। ইনিশিয়াল স্টেটে কয়টা দেখবো জায়গা মতো নাই? 4টা জায়গা মতো নাই। তাহলে এখানে জি এর মান হচ্ছে 4, এইচ এর মান হচ্ছে আমাদের 4। এই, আর এফ হচ্ছে কি জাস্ট জি আর এইচ এর যোগফল। তো জি হচ্ছে 0, এইচ হচ্ছে 4, তাহলে যোগ করলে হয় 4। এই হচ্ছে আমাদের সিস্টেম। মৌসুমী বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। এই হচ্ছে, তাহলে বাকিগুলো তো সেম সিস্টেম, বুঝছো? এক্স্যাক্টলি। তুমি এটার সাথে কম্পেয়ার করবা, তোমার ফাইনাল স্টেটের সাথে কম্পেয়ারটা করবা। ফাইনাল স্টেটটা এক পাশে দরকার হয় একটু রাইখে নেবা, পরে কম্পেয়ার করবা কয়টা জিনিস ওই ফাইনালের সাথে জায়গা মতো নাই, সেই হচ্ছে আমাদের এইচ এর মান। আর এফ এর ভ্যালু হবে জি আর এইচ এর যোগফল। তো এটা আমি বলি যে যেহেতু তোমরা জিও বের করতে পারবে, এইচও বের করতে পারবা, তাহলে আমি 1 মিনিটে শেষ করে দেই। তাহলে এইটা থেকে আমার যে তিনটা, তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। ঠিক আছে, ইনিশিয়াল স্টেটের আমি জি এর মান, এইচ এর মান বের করলাম, এফ এর মান বের করলাম। এখন এখান থেকে পরে কয়টা স্টেপ হবে, মানে এটা থেকে কয়টা ব্রাঞ্চ তৈরি হবে এটা বুঝবো হচ্ছে আমরা যদি এই ধরনের সুডুকো খেলি, তাহলে কি হইতে পারে, এই যে ফাঁকা স্থানটা হয় আমি এই সাইডে নিতে পারি, ফাঁকা স্থানটা হয় উপরে নিতে পারি, ফাঁকা স্থানটা হয় বামে নিতে পারি। ফাঁকা স্থান তো কখনো কোনাকুনি মুভ করে না, তাই না? তাহলে আমি যদি ফাঁকা স্থানটা বামে নেই, তাহলে 7টা তো চলে আসে ডানে, ফাঁকাটা চলে আসে বামে। এই যে এইটা হয়। বাকি উপরের গুলো কিন্তু সেমই থাকে, কিন্তু এই ফাঁকাটা চলে যায় বাম পাশে, 7টা চলে আসে এটা। আবার এই ফাঁকাটাকে আমি কি করতে পারি, উপরে নিতে পারি, উপরে নিলে 6টা নিচে চলে আসে, বাকি সব কিন্তু সেম থাকবে, যে 6টা নিচে আসবে। আবার ফাঁকাটাকে ডানে নিলে 5টা এই সাইডে চলে আসে। এখানে 3টা স্টেপ তৈরি হলো। এই প্রত্যেকটার জন্য তো আমি জি এর মান জানবো কত, জি যেহেতু 0 ছিল এখন 1 হবে। আর এইচ এর ভ্যালু তো আমরা ক্যালকুলেট করতে পারি, মিসপ্লেসড কয়টা আছে, কার সাথে কম্পেয়ার করব, ইনিশিয়াল স্টেট না ফাইনাল স্টেটের সাথে। ফাইনাল স্টেটটা ড্র করে নেব সেখানে। তা এখন আমি দেখবো হচ্ছে এফ এর ভ্যালু কোথায় সর্বনিম্ন। 6 আছে, 4 আছে, 5 আছে, সর্বনিম্ন কত, এফ এর ভ্যালু 4। তাহলে ওই যেটা সর্বনিম্ন সেটাকে শুধু এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে আমরা ফাঁকা জিনিসটাকে আমরা উপরে, নিচে, বামে, ডানে 4 জায়গায় ঘুরাইতে পারি। কিন্তু 4 জায়গায় ঘুরাইলেও আমি এক জায়গায় যেটা আছে যে ফাঁকাটাকে যদি আমি নিচে নিয়ে যাই, তাহলে কিন্তু সেই আগের স্টেটে চলে আসি। তো ওইটা তো আর আমরা দ্বিতীয়বার করব না। দ্বিতীয়বার কি আবার সেই আগের স্টেটে নিয়ে আসবো? তা তো আনবো না। তাহলে ওইটা বাদে বাকি থাকে 3টা, এদিকে আসতে পারে, এদিকে আসতে পারে, এদিকে আসতে পারে। এই 3টার জন্য আমাদের 3টা স্টেপ। তার ভিতরে সবচেয়ে মিনিমাম ভ্যালু কত, 5, 5, 6 আছে। যেহেতু 2টা জায়গায় আছে মিনিমাম ভ্যালু 5, 5, তাহলে 2টাকেই আমার এক্সপেন্ড করতে হবে। ঠিক আছে, 2টাকে আমাদের এক্সপেন্ড করতে হবে। এক্সপেন্ড করে এই সেম ভাবে আমরা
এফ এর ভ্যালু ক্যালকুলেট করে দেখি, এটা 6 7 5 7, তাহলে 5 হচ্ছে সর্বনিম্ন। এটাকে এক্সপ্যান্ড করব, এটাকে এক্সপ্যান্ড করলে আমরা এই জিনিসটা পাই, ঠিক আছে, এই জিনিসটা পাই। আচ্ছা, এটাকে এক্সপ্যান্ড করার দুইটা আসলে কিন্তু ওয়ে ছিল, একটা হচ্ছে ফাঁকাটাকে ডানে নেওয়া, একটা হচ্ছে নিচে নেওয়া। আমরা যদি ফাঁকাটাকে ডানে নিয়ে যাই তাহলে কিন্তু আগের স্টেপের মতোই হয়ে যায়, তাহলে ওটা আমরা করবো না, তাহলে ফাঁকাটাকে নিচে নিয়ে আসবো শুধু। তাহলে নিচে নিয়ে আসছি, জাস্ট এটার জন্য একটাই স্টেপ। তাহলে এখন আমাদের যেহেতু এখানে স্টেপে আছে একটা, তাহলে এক্সপ্যান্ড করবো কাকে, এইটাকে এক্সপ্যান্ড করবো। তাহলে এটা দুইটা আসলো, দুইটা এসে কি একটা হতে পারে উপরে, উপরে নিলে তো আমাদের আগের স্টেপে চলে যায়, ওটা বাদ, এটা এই সাইডে অথবা এই সাইডে। তো এটার জন্য আমি দুইটা আলাদা আলাদা এখানে কোন একটা জায়গায় এসে আমরা দেখি যে আমাদের একদম গোল স্টেটের সাথে মিলে যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 এরকমই ছিল। অর্থাৎ এইচ এর ভ্যালু যখন আমাদের 0 আসছে, তার মানে কি ইনিশিয়ালের সাথে গোল, মানে এটার সাথে গোল স্টেট একদম হুবহু মিলে গেছে। তাহলে সেই অবস্থায় আমরা ফাইনাল স্টেটে পৌঁছে গেছি, শেষ। তো এটা নিয়ে একটা সুন্দর একটা ভিডিও আছে, এটাও দেখতে পারো, অথবা ভিডিও না দেখলেও আশা করি বুঝতে পারবে এটা। ওকে, দেন আর কি, আর কিছু আছে বলার মতো? এটা ওই যে হিজিবিজি নোটের মধ্যে দিছি আমি, দেখি তাসনিম কিছু করছে কিনা, এখান থেকে দেখানো যায় কিনা। এই যে ফুড অ্যানিমাল লাইভ ডাই, হয়তো এটা তোমার এই সেম এক্সাম্পলটা তোমার ইয়েতেও আছে, যে অনিল জন ইটস নাল। ওকে, দেখছো মানে জিনিসটা আসলে অনেক বড়, ঠিক আছে। তবে পরীক্ষায় মার্কস যদি 8 থাকে তাহলে না হয় একটু বড় করে করা যায়, আর যদি অল্প মার্কস থাকে তাহলে আর করে লাভ নেই, ঠিক আছে। ওকে, এটা জাভা টি পয়েন্টও আছে, বা এটা বলতে পারো। দাদা 171-এর যে স্ট্রেট লাইন ডিস্টেন্স, ওই যে বিশাল বড় একটা গ্রাফ আর টেবিল দেওয়া। এই যে এটা হ্যাঁ, এটাই। আচ্ছা, স্ট্রেট লাইন ডিস্টেন্স এন্ড সিটি ম্যাপ। ও আচ্ছা, এটা 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 কয়েকটা না, পরীক্ষায় আসছে, 171 আছে, 81 আছে, কয়েক এটা জায়গায় স্যারের দেখছি। স্লাইডেই আছে। হুবহু এটা আছে স্যারের স্লাইডে। হ্যাঁ, ও আরাত, এই যে আরাত বুকারিস্ট, এটা স্যারের স্লাইডেই তো আছে, হ্যাঁ। ও, এগুলা ইয়েস কি ইয়েস এই কি, হ্যাঁ, এটা মান সহ মনে হয় মিলে যায়, তাই না মৌসুমী? মান সহ হ্যাঁ, সেম আছে একদম। 4 নাম্বার লেকচারে আছে এটা। 4 নাম্বার লেকচার আছে হুবহু, এটা এ স্টার দিয়েও আছে আর বিএফএস দিয়েও আছে, তো ওটা ওখান থেকে করতে হবে। আর এখানে কি আছে, ম্যান মিক্স আছে, নলেজ বেস ইউজিং দ্য রেজলিউশন প্রুভ দ্যাট নট P12, এটা স্যারের একটা লেকচার স্লাইডে আছে, ঠিক আর আছে। 191-এর 2-এর বি যেটা দিছে, এটা কি সেম পর্যায়ে পড়ে নাকি এটা অন্য একটা গ্রাফ? 100 একই গ্রাফ। এই যে কই 181 এটা, তারপরে 191 কই, এটা উপরে তাহলে সেম, হ্যাঁ, এই যে এটা। হুবহু সেম গ্রাফ। এখন এ স্টারও দিতে পারে আর বিএফএস ও দিতে পারে, দুইটাই কিন্তু শিখতে হবে, ঠিক আছে। আর 2 নাম্বারে যেটা আছে 191-এর, ওইটা কি বলছে এটাতে? আচ্ছা, এই যে এটা হ্যাঁ, এটা আচ্ছা, এটা এক্সপ্লেইন ইটস স্টেট অ্যাকশন গোল টেস্ট এন্ড পাথ কস্ট, ঠিক আছে। এটা হচ্ছে ডিআরসির একটা 2 নাম্বার, মাত্র মার্কস কিন্তু 2, বুঝছো। এটার কি কি স্টেট আছে সেটা লেখা, কি কি অ্যাকশন নেওয়া যায়, কি কি গোল আছে, মানে 4 লাইনের কথা শেষ, ঠিক আছে। তো এটা আছে তোমার হচ্ছে ডিআরসির লেকচারে আছে। চিত্র দিয়ে কি বোঝাইছে এটাই বুঝতেছি না। চিত্র দিয়ে কি বুঝাইছে, চিত্রটা হচ্ছে একদম সিম্পল, আমি বলি, চিত্রটা বুঝাই দিই তাহলে। তোমার তোমার দুইটা ঘর আছে মনে করো, আর তোমার একটা মনে করো মেশিন আছে যেটা দিয়ে আছে ময়লা সাক করে, এখানে আছে না এরকম, যে ময়লা এরকম টাইনে নিয়ে যায়। তাহলে হইতে পারে তোমার দুই পাশে ময়লা আছে, আমি একটু বলে দিই এটা। দুইটা রুমেই ময়লা আছে, এখন থাকতে পারো তোমার মেশিনটা থাকতে পারে বাম পাশে, অথবা তোমার মেশিনটা শুরুতে একদম শুরুতে ডান পাশেও তো থাকতে পারে, দুইটা রুমের, তাই না। আবার তুমি সেই বাম পাশ থেকে ডান পাশেও যাইতে পারো, মেশিনটা নিয়ে ডান পাশ থেকে বাম পাশেও যাইতে পারো। আবার বাম পাশ থেকেও বাম পাশে গেলে কি ওই একই রুমে থাকতেছো, ডান পাশ থেকে ডান পাশে গেলে কি একই রুমে থাকতেছো, এখানে কিন্তু কোনো
মানে হচ্ছে ময়লা নেও নাই, ক্লিন করো নাই, ঠিক আছে? ওকে, শুধু এই রুম থেকে ওই রুমে গেছো, ওই রুম থেকে এই রুমে আসছো, ঠিক আছে? রাইটে যদি যাও এই রুমে আছো, এটা বুঝছো? এর পরেরটা হচ্ছে কি, যদি তুমি বাম পাশে আসো, আর যদি তুমি এটাতে ময়লা এস ফর সাক, যদি তুমি ময়লাটাকে নে- ইয়া পরিষ্কার করো, তাহলে কি হয়ে যাবে? এটা ময়লাটা তো চলে যাবে, মেশিন তো জায়গায় থাকতেছে। এই, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এখানে আসলে, এখানে আসার পরে তুমি আবার চাইলে লেফট থেকে লেফটেও থাকতে পারো, লেফট থেকে তুমি যদি রাইটে যাও তাহলে কি হবে? জাস্ট রাইটে চলে গেলা, রাইট থেকে রাইটে গেলে তো এখানেই থাকবা। আবার এখান থেকে চাইলে যদি লেফটে যাও তাহলে কি হবে? ময়লা থাকবে এই সাইডে, তুমি থাকবে এই সাইডে, ঠিক আছে? বুঝছো? গেল। আচ্ছা, আবার সেম ভাবে তুমি এই ঘরে আছো, এখান থেকে যদি সাক করো তাহলে এইটুকু অংশ ময়লাটা চলে গেল, আর তুমি এখানে থাকলা। তুমি এখানে রাইটে আছো, তুমি চাইলে লেফটেও যাইতে পারো, লেফটে চাইলে এইভাবে থাকবে না নাকি? এই তো, আর কি? এই, এখন এই পজিশন থেকে যদি তুমি ময়লাটাকে ইয়ে করো, ক্লিন করো, তাহলে এটাকে একটা এক্সপ্লেন করা যেতে পারে যে এটা আমি ক্লিন করব। না, তুমি এই রুমে থেকে তো আর এই রুমেরটা ক্লিন করতে পারবে না, অবশ্যই তোমার রাইটে যাওয়া লাগবে আগে। রাইটে যাইয়ে তো তারপর তুমি এটাকে ক্লিন করবে। তো এটা এখানে আসার পর তুমি যদি এটা ময়লা ক্লিন করো, তাহলে ক্লিন অবস্থায় কি থাকবে? এরকম থাকবে, এরকম থাকবে, তুমি শুধু এই জিনিসটা থাকবে। আর এটাকে যদি তুমি ক্লিন করো তাহলে কি থাকবে? এটা থাকবে, এটা থাকবে, ঠিক আছে? তো তুমি চাইলে এখান থেকে আবার যদি তুমি লেফটে যাও তাহলে লেফটে গেলে এই অবস্থা, আর যদি রাইটে যাও তাহলে রাইটে গেলে এই অবস্থা। এই তো তোমার পুরো জিনিসটা, চিত্রটা দেখানো হয়েছে। এখানে কি কি স্টেট আছে এটা স্যারের লেকচার থেকে বের করে দেখতে হবে। এটা হচ্ছে ডিআরসি এআই, ডিআরসি এআই। এটা কোথার দিকে আছে? এটা মনে হয় লাস্টের দিকে আছে। 4 নম্বরে আছে, কত নাম্বার? 4 নম্বর। মানে এই জায়গায় 4 চারটা নাম্বার। ঘরের 8টা চিত্র দিছে। হ্যাঁ, তা এটা চিত্র তোমার দেয়া আছে, তোমার এই যে এখানে কি কি ইয়ে আছে সেটা লিখতে হবে। মানে উজ্জ্বল, হ্যালো, বলো। তোমার হচ্ছে গিয়ে মানে চিত্র থেকে তোমার হচ্ছে গিয়ে ওই স্টেট, তোমার স্টেট, অ্যাকশন, গোল আর পাথ কস্ট, এই চারটা জিনিস তোরা লিখতে হবে, তাই তো? আর কিছু না? এই যে লেখা আছে বেকম কেলের পারসেপশন, লোকেশন, কন্টেন্ট, অ্যাকশন কি কি আছে? লেফটে যাবা অথবা রাইটে যাবা অথবা সাক করবা অথবা নো অপারেশন, মানে সাকও করবা না, বসে থাকবা, ঠিক আছে? 4টা এটা কি অপারেশন। ওই মোজা জুতা পরার মতো, ওই যে হ্যাঁ, ওইটার মতো? হ্যাঁ। আচ্ছা, এটা পিস ডিসক্রিপশন, এটার পরে মনে হয় 5 নম্বরে এটা আর একটু বিস্তারিত আছে সম্ভবত। 5 নম্বরে দেখি তো। আচ্ছা, তুমি এটা এক্সাম্পল দরকার হয় এ থেকে সার্চ দিলে, এটা যে বেকম ক্লিনার, হ্যাঁ, এজেন্ট কি কি আছে? পারফরমেন্স মেজার, এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটর, এটা পিস ডিসক্রিপশন। আচ্ছা, আমাদের স্যারের লেকচারের স্লাইডেও তো এরকম একটা আছে, সেখানে মনে হয় এটা আমাদের পাবো। স্যারের লেকচার স্লাইডে এটা আছে চ্যাপ্টার 3 তে। এই তো দেখছো, মৌসুমের সব মুখস্থ। মৌসুমে জিজ্ঞেস করবা শুধু, তাইলে তো হয়, আর তো লাগে না। এই যে দেখছো, এই যে খালি কি কি আমার স্টেট আছে, বলা এই যে দেখে স্টেট কি কি আছে, যে টেনশন। ইন্টিজার, ডার্ট এন্ড রোবট লোকেশন, ঠিক আছে? মানে ডার্ট আছে আর আছে রোবটের লোকেশন কোথায়, সেগুলো হচ্ছে আমাদের স্টেট। হুম। এটা দিয়া তো আচ্ছা, মনে হয় ওই ইনিশিয়াল যে কার ইনিশিয়াল ড্রাইভিং স্টেট এর কি? একটা কোশ্চেন আছে হ্যাঁ, 201-এ। 200 কি আছে? কার ড্রাইভিং এর একটা কোশ্চেন দিছে, এটা কি ওইটার মতো? ওই যে হতে পারে। সেলফ কার ড্রাইভিং 201-এর আচ্ছা, 1-এ এটা আলাদা। আচ্ছা, একই তো লাগে। আচ্ছা। অনেকটা এক, আবার অনেকটা আলাদা। হয়তো আমি শিওর না। দেখছো, এরকম অ্যান্সার দেওয়া পরীক্ষায়, বুঝছো? যদি বলে অনেকটা এক, অনেকটা আলাদা, আবার শিওর না। না, আমি এত তো প্রিভিয়াস আমরা দেখলাম আসলে কি, প্রিভিয়াস দেখার উদ্দেশ্য হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই টপিকস উপর বেস করে কি টাইপের কোশ্চেন হয়, আর এর বাইরেও যদি স্যার একটু নজরে আসে করতে পারে এই হিসেবে। আচ্ছা, অ্যাকশনটা কি লেফট রাইট সাক, বুঝলাম। এখন গোল স্টেটটা কি? নো ডার্ট এট অল লোকেশন, কোথাও, এটাই তো গোল, তাই না? আর পাথ কস্ট কি? 1 পার অ্যাকশন। ইনিশিয়াল স্টেট কি? যে কোনো স্টেটটাই ইনিশিয়াল স্টেট হইতে পারে,
এটাও ইনিশিয়াল স্টেট হইতে পারে, যে কোথাও এই পেশে আছে, যে কোনো স্টেট হইতে পারে। ওকে, গেল। আর কি আমাদের কোনো ডিসকাশন? অন পার অ্যাকশন বলতে কি বোঝাচ্ছে? ওয়ান পার অ্যাকশন, যে একটা অ্যাকশন করছি ওটার ওয়ান ধরলাম, এই কাজটুকু ধরলাম আমরা ওয়ান, একটা অ্যাকশন করছি, সাক করছে তাই এটা একটা অ্যাকশন, ডানে গেছে এটারও একটা অ্যাকশন ধরলাম, পাথ কস্ট হচ্ছে ওয়ান। আচ্ছা উজ্জ্বল, এই যে আরবিএফএস যে প্রবলেমটা আছে ওটা ওটা কিভাবে করতে, সেটা কি করছো? আরবিএফএস স্যার যে করাইছে না ক্লাসে, ওইটাই তো। ওটা একটু দেখাই দাও তো। আরবিএফএস, ওকে, এটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্যালু বসানো থাকবে, এটা মনে হয় 4 তাই না? 4 নাম্বার স্লাইডে আছে। 4 নাম্বার আছে। ওই তুমি কি এই যে আরাত ঠারাত দিয়ে বুকারিশ দিয়ে এটা দিছো না অন্য? ও ও, তাহলে ওই মাহমুদুলের ভিডিওটা দেখে নিও, তাহলে হয়েছে। না না না, আমি ওটা দেখে বুঝি নাই, তুমি একটু দেখো, একটু 1 মিনিট দেখো। আচ্ছা, তাহলে আরমান স্যার 4। আচ্ছা, অন্য কোনো কথা আছে? এটা তো ডাবল করা হ্যাঁ, যাচ্ছে না। উজ্জ্বল, হ্যাঁ বলো। ওই যে 191 টার্মের যে 2 এর বি নাম্বার যে যেটা, হ্যাঁ, ওই যে অ্যাকশন গোল পাথ কস্ট বের করতে বলছে যেটা, হ্যাঁ, ওটা তো তোমার হচ্ছে গিয়ে মার্কস হচ্ছে 2 মাত্র, ঠিক আছে? তো এটা তো 4 লাইন লিখলে হয়ে যাচ্ছে, যে স্টেট লিখবো, চালানে অ্যাকশন তো লিখবো, লাগবে। গোল স্টেট। হ্যাঁ, হ্যাঁ, ওই যে ইন্টিজার ডার্ট এন্ড রোবট লোকেশন, আর অ্যাকশন হবে লেফট রাইট সাক, আর এনওপি, আর গোল স্টেট হচ্ছে নট ডার্টি, আর পাথ কস্ট হচ্ছে 1 পর অপারেশন। এটা লিখতে হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 মাস তো এটাই, আর কিছু না। হ্যাঁ, আর কিছু না, ওকে। আর তারিখে তো সব মুখস্থ নিয়ে একেবারে 100 তারিখ হবে পরীক্ষা। আচ্ছা, পাওয়ার পয়েন্ট থেকে আমি একটু স্ন্যাপিং টুল দিয়ে তাহলে একটু কাইটে নেই, মানে এটা আমার একটু লাগবে, স্টেট লাইন ডিস্টেন্সটা। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের স্টেট লাইন ডিস্টেন্স, কোথা থেকে কোথায়। ধরো আরাদ থেকে আমি যদি বুকারেস্ট যাই তাহলে লাগবে 366 কিলোমিটার, আর বুকারেস্ট, জি গ্রিডি প্রবলেমটা না, আরবিএফএস যে প্রবলেমটা ওইটা। ওইটাই তো, আরবিএফএস টাই, এই যে আরবিএফএস কই, এই যে এটাই তো, এই যে এটা হ্যাঁ এটাই তো বলতেছি। তোমার আরাদ থেকে তোমার বুকারেস্টের ডিস্টেন্স কত? 366, আর বুকারেস্ট থেকে বুকারেস্ট কত? 0, তাই না? বুকারেস্ট থেকে তো আর বুকারেস্টে যাওয়ার সময় লাগবে না, বা ডিস্টেন্স নাই। আর এইটা থেকে 160, এভাবে প্রত্যেকটা। এখানে জেরিন থেকে বুকারেস্টের দূরত্ব হচ্ছে 374, এই ভ্যালুগুলো আমাদের লাগবে অবশ্যই। তা আমি যদি এই তো এখানে তো আসলে স্টেপ গুলো এইভাবে ইয়ে করা নাই না। আচ্ছা, আমি, আচ্ছা ওকে, আচ্ছা আরাত, এখানে আমি 366 লেখা হয়েছে, ইনফিনিটিটা বাদ দাও, 366 কি মানে 366 ভ্যালুটা আমাদের আসছে কিভাবে? এই যে 4 থেকে। আচ্ছা, এ স্টার সার্চে কি আমাদের যোগ করছি, ওকে, আচ্ছা আচ্ছা, তোমার 4 থেকেই তো, এই যে তোমার 366, ঠিক আছে গেল। তারপরে তোমার আরাত থেকে কোথায় যাওয়া যায়? শিবলু, তাইমসুরা, জেরিন্ট, ঠিক আছে। তাহলে শিবলু কত? 393, 393 কই, এই দেখি তো, শিবলু 253, বেসিক্যালি শিবলুর কস্ট দূরত্ব হচ্ছে 253, এর সাথে এই আরাত থেকে শিবলুর ডিস্টেন্স কত? মানে আরাত থেকে যাইতে লাগবে হচ্ছে 366, ঠিক আছে। আরাত থেকে
93 মাইনাস 66 দিলে 66, এটা তো এখানে তো কোনো 66 কোনো কিছু লেখা নাই। সরি সরি, মেইন ফিগারটা লাগবে, এই তো। আমি তো উল্টা পাল্টা করে ফেলছি। বুঝছি বুঝছি, মেইন ফিগার। আচ্ছা শোনো, আমার কাছে এই যে একটা ইয়ে আছে, এই যে আমার কাছে ওই যে ইয়াটা আছে, যে খাতাটায় আমার এটা নোট করা আছে, আমি এটা মনে হয় শেয়ার কি করছি, করিনি মনে হয়। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট রাইট, দেখছো মাহমুদুল ঠিক বলছে। মাহমুদুলের সব পড়া শেষ। হ্যাঁ জিনা জিনা কইরো না, সব পারতেছ আবার বলতেছ না। হ্যাঁ জানলে একদম। কি পারে মানুষ। মৌসুমীর হচ্ছে কি একদম নারী নক্ষত্র সব মুখস্থ। ঠিক আছে, শুধু অ্যানালাইজ পড়া আর হয়নি। আচ্ছা দেখো, সংসার সুখের হয় বিএফএস এর গুণে। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যে দেখো, এটা স্যারে আসলে ঠিক মতো দেখায় না, এই জন্য সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আরাদে যে 366 আসছে, এটা বেসিক্যালি যে 0 যোগ আরাদ আরাদ থেকে তো আমি স্টার্ট করছি, তাহলে এখানে তো প্রথমে আসতে কত সময় লাগছে? প্রথমে আসতে তো কিছুই লাগে নাই, কিন্তু আরাদ থেকে বুকারেস্টে যাইতে লাগবে 366, সেটাই লেখা হয়েছে। এখন এরপরে যদি আমি শিবলুতে যাই, তাহলে আরাদ থেকে শিবলুর ডিস্টেন্স কত? আরাদ থেকে কোথায় যাওয়া যায়? শিবলুতে, তারপরে জেরিনটে, তারপরে তাইমুরসুরা। তাহলে এই যে শিবলু, তাইমুরসুরা, জেরিন, 3টা জায়গায় যাওয়া যায়, 3টা আমি লিখছি। লেখার পরে এই 393টা আসছে। বেসিক্যালি আরাদ থেকে শিবলুর ডিস্টেন্স কত? আরাদ থেকে শিবলুর ডিস্টেন্স হচ্ছে 140। সেই 140টা তুমি এখানে খুব পরীক্ষায় যখন আসবে তখন এই জায়গায় একটু 140 লিখে দেবা, তাহলে খুব নিজের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, 140 লিখবা। সেই 140-এর সাথে তোমার যোগ করতে হবে এই শিবলু থেকে বুকারেস্টের দূরত্ব কত। এই তোমার যে শিবলু থেকে বুকারেস্টের দূরত্ব হচ্ছে 253। তো 253 আর এই যে তোমার 140, এই দুইটা যোগ করলে হয় 393, বুঝছো? ঠিক আছে, এই ভ্যালুটা এইভাবে আসছে। একইভাবে আরাদ থেকে তাইমুরসুরার ডিস্টেন্স কত? আরাদ থেকে তাইমুরসুরার ডিস্টেন্স হচ্ছে 118। কিন্তু 118 থাকলো, তাইমুরসুরার এখানে লিখবা ওই 118-র সাথে আরো যোগ করে দেবে কত? তাইমুরসুরা আছে থেকে তোমার এই যে বুকারেস্ট যাইতে যে ডিস্টেন্স, সেই তাইমুরসুরা থেকে 329, সেই 329-এর সাথে তোমার এই যে এখানে যে ডিস্টেন্স টুকু ছিল আরাদ থেকে তাইমুরসুরা 118, এই দুটো যোগ করলে হয় 447, বুঝছো? ক্লিয়ার এবার? এইভাবে হচ্ছে। তাহলে এই ডিস্টেন্সের সাথে ওইখান থেকে যাইতে যে ডিস্টেন্স, সেটা যোগ করলে হয় 449। এটা ডিস্টেন্সটা দেখাই দেবা ভালো হবে, এটা দেখাবা, পরে ওইটা যোগ এত সমান সমান 449, এইভাবে লিখবা, খুব ভালো হবে, নিজের বুঝতে খুব ভালো হবে, স্যারেরও বুঝতে সুবিধা হইবে, তাহলে মার্কস কম দিয়ে দিতে পারে। আচ্ছা গেল। এর মধ্যে আমরা এই যে যতগুলো আমি পাইছি, এর মধ্যে সবচেয়ে মিনিমাম কত? 393। এই তাহলে শিবলুটাকে আমি এক্সপান্ড করব। এক্সপান্ড তো করব, ভালো কথা। তাহলে শিবলুতে যদি আমি না যাই, যদি আমার গন্তব্য না মেলে, তাহলে আমি নেক্সট কোনটায় যাইতে পারি? তাহলে 393 এর ইমিডিয়েট বড় ভাই হচ্ছে 447, এটার মাথার উপরে এই বড় ভাইটাকে রাখবো, যে বাই এনি চান্স এটা যদি ফেল করে তাহলে 447-এর কাছে আমি যাই এক্সপ্যান্ড করব। ঠিক আছে, তো যাই হোক, তাই এখন শিবলুটাকে এক্সপ্যান্ড করলে তো শিবলু থেকে 3-4 জায়গায় যাওয়া যায়, এটা 4টা লিখছি। লেখার পরে এই যে ভ্যালুগুলো আসছে 646, এটা কেমনে পাইছি? একটা হচ্ছে আরাদ থেকে আমাদের বুকারেস্টের দূরত্ব কত, এই যে আরাদ কই রে বাবা, এই যে আরাদ থেকে বুকারেস্ট হচ্ছে 366 যোগ এই যে শিবলু থেকে এই জায়গায় আসছে একটা পাত কষ্ট আছে, এই যে আরাদ থেকে শিবলু থেকে আর একটা পাত কষ্ট আছে, এই যে পাত কষ্টটুকু যোগ এই পাত কষ্টটুকু যোগ হচ্ছে ওই জায়গা, এই তিনটা মিলে হচ্ছে 646, বুঝছো? বিশেষ না হলে এটা যোগ করে দেখতে পারো। 140 শিবলু থেকে আরাদ, 140 মানে 280, সেই 280-র সাথে এইটা 366 মানে 666। বেসিক্যালি এদিকে তো আর আসলে আমি যাব না, কারণ আরাদ থেকে আসলাম শিবলুতে, শিবলু থেকে আবার যাবো আরাদে, সেটা তো হয় না, এটা একবার এক্সপ্যান্ড হওয়ার কোনো সুযোগ নেই। বাকিগুলো এইভাবে আসছে
15টা হচ্ছে এখান থেকে ওই জায়গার দূরত্ব, যোগ হচ্ছে এতটুকু পাত কস্ট, যোগ হচ্ছে এতটুকু পাত কস্ট। তো এই চারটা আমি এইভাবে মানগুলো আসছে, মানগুলো আসার পরে আমরা দেখলাম সর্বনিম্ন হচ্ছে 413। তাহলে এই 413 বাইরে চান্স যদি 413 মিস্টেক করে, ফল করে, তাহলে আমি কোথায় যাব? তাহলে এর মধ্যে সর্বনিম্ন হচ্ছে 415 বাইরে চান্স, তাহলে আমি 415তে যাব যদি এটা ফল করে, মিস করে। ঠিক আছে, তাহলে এটাকে আবার এক্সপ্যান্ড করলে আবার তিনটা জিনিস পাই, সেগুলোর ভ্যালু আমি ওই সেম ভাবে বের করে ফেলছি, তিনটার পাথ কস্টের সাথে ওইখান থেকে ওই জায়গার ডিস্টেন্স। তার মধ্যে আমি দেখি সর্বনিম্ন আসে 417। কিন্তু আমি দেখতে পাচ্ছি 417, বাবা এই জায়গা ছিলাম 413 থেকে 17, স্বাভাবিকভাবে একটু বাড়বে, কিন্তু তার থেকে তো দেখি যে 415টাই ভালো, তাই না? 415টাই ভালো। তাহলে এই 417 থেকে চলে যাব 415 যেখানে আছে সেখানে, এই যে ফাঁকা রাশটাকে তাহলে আমি এক্সপ্যান্ড করব। তাহলে পরের লেকচারে দেখো যে ফাঁকা রাশটাকে এক্সপ্যান্ড করছি, আর অন্যদিকে যেহেতু এই জায়গাটায় 413 দিয়ে এক্সপ্যান্ড করার পরে 417 হইতে পারে হাইয়েস্ট, ঠিক আছে, মানে মিনিমাম যদি হয় তাও 417, তাহলে এই জায়গাটায় আমরা 417 দ্বারা অ্যাসাইন করে দিলাম, যে এটা যদি তুমি ভাঙে পাবা হচ্ছে আসলে 417। তুমি যদি হয় 417 পাও তাহলে আমার কাছে আইসো, নাহলে দেখো এর থেকে যদি তোমার কেউ কমে মাল দিতে পারে তাহলে তার কাছ থেকে নাও, ব্যাপারটা এরকম। ঠিক আছে, ও একটা একদম বলে দিল, আর ওর কিছু বলো না। তাহলে এর মাথায় যে 417টা লাগাই দিবা, যে এইটা যদি ফল করে তাহলে আবার ওই গ্রাহকের কাছে, ওই বিক্রেতার কাছে যাব, এটা কত 417 যে বলছে তার কাছে যাব, লিখে রাখলাম নোট। ঠিক আছে, আচ্ছা তাহলে ফাঁকারাসটাকে এক্সপ্যান্ড করে দুইটা জায়গা পাই, তার মধ্যে 591 একটা আসছে, একটা 450। এখন দেখি এই তো দোকানদার আরো বেশি দাম বলতেছে, তাহলে এর থেকে আমার 417 যে বলছে তার কাছে যাওয়াই ভালো। তাহলে এর কাছে আবার আসবে, এই দোকানদারের কাছে আইসা এটাকে এক্সপ্যান্ড করছে, এটাকে এক্সপ্যান্ড করলে তো আমরা তিনটা জিনিস পাই। হ্যাঁ, এই যে এটাকে এক্সপ্যান্ড করলে তিনটা জায়গায় পাই, তো তিনটা জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তো অবশ্যই যে 417, তাই না? এটার মধ্যে সর্বনিম্ন 417, তাহলে এই 417টাকে তাহলে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে আমরা দেখা যায় যে একটা পাই কত 418 পাই, একদম আমরা বুকারেস্টে পৌঁছে গেছি, এবং 418 থেকে কম দাম আর কেউ কখনো বলতে পারে নাই, তার মানে এইটাই হচ্ছে সর্বনিম্ন। এখানে 2-3 বার একটু এদিক সেদিক করা লাগছে, ঠিক আছে, এখানে পরীক্ষায় দেখা যায় 3টা বা 4টা চিত্র হয়তো বা দেয়া লাগবে, ঠিক আছে, এইভাবে কাটাকাটি করে দেখা লাগবে। তাহলে এরও মাথায় দেখছো 447 লেখা আছে, কারণ সর্বনিম্ন ছিল 450 লিখলেও কিন্তু হচ্ছে না, এখানে 447। আচ্ছা, এখানে যেমন দেখো এটার মাথায় আছে 415, কারণ এর আগে সর্বনিম্ন হচ্ছে 415, কিন্তু এখানে আসার পরে দেখো এটার 415 থেকে সেকেন্ড মানে লোয়েস্ট কত 417, এটা লেখা হয়েছে। আর এই 417 সাপেক্ষে সেকেন্ড লোয়েস্ট কত 450 না, কিন্তু 447, এই কারণে এইটা লেখা হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, এত মাথার হিসাব তেমন একটা অতটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, স্যার এত মাথা দেখে নাম্বার দেবে না, স্যার দেখবে কোনটাকে তুমি এক্সপ্যান্ড করছো সেটা দেখেই নাম্বার দিয়ে দেবে আশা করি। ঠিক আছে, ওকে, গেল, রিল্যাক্সড, শেষ, হ্যাভ এ রিল্যাক্স। আমাদের 11:35 বাজে। ওদের বাংলা টাংলা তো লিখতে হবে না? বাংলা কথা তো আর লাগবে না, পরীক্ষা তো পুরোটাই ইংলিশে। না বাংলা না, বাংলা বলতে আমি বুঝাইছি যে কথা শোনো, মানে এক্সপ্লেন, মানে ইংরেজিতে করতে হবে।